তোর বোনকে আমার কাছে বিক্রি করে দে। আমি বললাম বেস্ট ফ্রেন্ডের পরিচয় দিলি? ফাহিম বলল, যখন শুনবি তুই তোর বোনকে ধর্ষণ করেছিস তখন সহ্য করতে পারবি তো? আমি বললাম, এতটা নিচে নেমে যাবি আমি ভাবতেও পারি নাই। ফাহিম বলল, তোর ভাবনাতে আমার কিছু আসে যায় না। আমি বললাম, আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সামনে তোর বোনকে আজকে আমি ধর্ষণ করব। আমি বললাম, প্লিজ ফাহিম, তুই আমার সাথে যা ইচ্ছা কর, তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সাথে বন্ধুত্ব করার যে একটা কারণ আছে। আমি বললাম, আমি যদি জানতাম কখনো তোকে আমার বেস্ট ফ্রেন্ড করতাম না। ফাহিম বলল, সত্যি তোর বোন অনেক সুন্দর, আজকে অনেক মজা হবে। আমি বললাম, ফাহিম, তুই আমার আম্মুর হাতে খাবার খেলি, আমার আপন ভাইয়ের মতো আমি তোকে দেখি, আর আজকে তুই আমার বোনকে ধর্ষণ করার ফাঁদ পেতেছিস। ফাহিম বলল, তোর সাথে ফ্রেন্ডশিপ করার এটাই কারণ ছিল। আমি বললাম, আজকে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ফাহিম বলল, লাগলে আমার কি? আমি বললাম, আমি মানুষ চিনতে ভুল করেছি রে। ফাহিম হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, তোর বোনের সৌন্দর্য দেখে আমি লোভে পড়ে গেছি। আমি বললাম, এসব দেখার আগে তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, সেটা তো হবে না। আমি বললাম, তোর কাছে আমার বোনের জান ভিক্ষা চাই, ছেড়ে দে ওকে। ফাহিম বলল, মাফ করিস বন্ধু, এটা পারবো না। আমি বললাম, ও মাত্র ক্লাস 10-এ পড়ে, পিচ্চি একটা মেয়ে। ফাহিম বলল, ছোট মেয়েদের খেতে অনেক মজা হয়, জানিস না তুই? আমি বললাম, প্লিজ ফাহিম, শেষবারের মতো একটা অনুরোধ করলাম, তুই এটা রাখ, তোর কাছে আর কিছুই চাইবো না আমি। ফাহিম বলল, আমার কাছে কিছু চাইবার ক্ষমতা নাই তোর, আমি তোর কিছুই হই না। আমি বললাম, এতদিন তাহলে কি ছিলি আমার? ফাহিম বলল, তোর বোনকে কিভাবে নির্জনে আনা যায় তার চিন্তা ভাবনা করতাম সব সময়। তোর মা তো তোর বোনকে সবসময় নজর এড়াতেই দিত না। আমি বললাম, তাহলে তোর মোট কথা ওকে তুই ছাড়বি না? ফাহিম বলল, তোর বোনকে আগে তোর সামনে ধর্ষণ করব, আর মানুষ জানতে পারবে এই ধর্ষণ তুই করেছিস। আমি বললাম, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা প্রবাদ বাক্য আছে জানিস? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। ফাহিম বলল, আরে তুই আবার আমাকে কি করবি? তোর শরীরে তো এক ফোঁটাও রাগ নাই। আচ্ছা, তোর বোনকে আমি ধর্ষণ করব, এরপরেও কি তোর রাগ হয় না? আমি বললাম, তোর মতো আমি নেমহারামি না। আমার মা বাবা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলেছে। লোহার রডটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো, মাথা ফেটে রক্ত আসছে এখন। ফাহিম বলল, কি রে শালা, এরপরেও তোর কি একটুও রাগ হয় না আমার উপর? আমি বললাম, এক কাজ কর, তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, এটা করা যাবে না, একটু পর তো তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব, আর সেটা তুই দেখবি না, এটা কি কখনো হতে পারে? আমি বললাম, তোর বোনকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তুই আজকে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ফাহিম বলল, মনে কর আমি মির্জাফর। আমি বললাম, তার থেকে তুই আরো নিকৃষ্ট। আমিও ইচ্ছে করলে তোর বোনকে বাজে নজরে দেখতে পারতাম। রডটা দিয়ে আবার আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। তোর তো সাহস কম না, একদম আমার বোনকে বাজে নজরে দেখবি না। আমি বললাম, টাকা আর ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে তুই আমার সাথে যেটা করলি এটা আমার মনে থাকবে। ফাহিম বলল, ওহ তাই নাকি? বাবু তো রেগে যাচ্ছে। কই, আমি তো দেখতে পারছি তুই হাসছিস। পাশে থাকা একটা লোক বলল, হ্যাঁ বস, আপনি ঠিকই বলছেন, শালা একটা মগা। এটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। ফাহিম বলল, এই তোরা ওর বোনকে নিয়ে আয়, আজকে আমি অনেক খুশি। আমি বললাম, তুই আমার বোনের সাথে এমন করতে পারিস না ফাহিম, আমি তোর পা ধরে বলছি। ফাহিম বলল, আমার ভেতরে কোনো মায়া দয়া নাই, তাছাড়া এতদিনের সাধনা আমার। এই তোরা ওর হাত পা ভালো করে বেঁধে ফেল, যাতে নড়াচড়া করতে না পারে। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, তোকে নিজের ভাইয়ের থেকে আমি কম ভালোবাসি নাই, আর আজকে তুই আমার বোনের সাথে বাজে বিহেভ করছিস। ফাহিম বলল, দেখ রনি, তোকে আমি বুঝিয়ে বলি। আমি বললাম, আর কি বোঝাতে চাস তুই আমাকে? ফাহিম বলল, প্রত্যেকটা বিষয়ের পেছনে একটা কারণ থাকে। আমি বললাম, তোর মতো মানুষরূপী কুত্তা যেন কারো ঘরে না জন্মায়। ফাহিম হেসে বলল, দেখ তোর বোনকে কি সুন্দর লাগছে, ওকে সাজিয়ে আনা হয়েছে, কথা বলবি ওর সাথে? এই ওর মুখের বাঁধন খুলে দে। মাহি বলল, ভাইয়া তুই কাকে ঘরে এনে জায়গা দিলি? তোর মতো ওকেও আমি নিজের ভাই মনে করতাম, আর আজকে ও এটার সুযোগ নিল। ফাহিম বলল, এসব ইমোশনাল কথা আমার সামনে বলবি না। আমি বললাম, মাফ করে দিস বোন আমাকে, আমি তোকে বাঁচাতে পারি নাই। মাহি বলল, দেখ ফাহিম, তুই আমার নিজের ভাইয়ের মতো,
আমার দিকে তাকিয়ে দেখ, আমি না তোর বোনের মতো? তোরও তো একটা বোন আছে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে তুই আমার ইজ্জতের উপর হাত দিলে আমি কি নিয়ে বাঁচবো? ফাহিম বলল, এত সাধনার পর আমি তোকে পেয়েছি, তুই নিজে রেডি হবি নাকি আমাকে সব টেনে খুলতে হবে? আমি বললাম, ফাহিম তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, একটা কুকুরের সামনে একটা মাংসের হাড্ডি রাখা হলো, সে যেভাবেই হোক যে কোনো কিছুর বিনিময়ে হলেও এটা নিয়ে ছাড়বে, বুঝতে পারলি তো? আমি বললাম, তুই যে মানুষরূপী কুকুর তার প্রমাণ দিলি তুই। এটা বলতেই ফাহিমের লোক এসে আমাকে মারতে লাগলো। মাহি বলল, প্লিজ আমার ভাইকে মারিস না, যা করার আমার সাথে কর। ফাহিম বলল, এই তো লাইনে এসেছিস, এই তোরা সবাই বের হয়ে যা। ফাহিমের কথা শুনে সবাই চলে গেল। ফাহিম বলল, রনি তোর কি এখনো আমার উপরে রাগ হয় না? আমি বললাম, আমি এত কিছু জানি না, তুই আমার বোনকে মাফ করে দে, আমি পতিতা পল্লীতে গিয়ে তুই যাকেই পছন্দ করবি আমি তাকেই এনে দিব। ফাহিম বলল, হবে না রে। ফাহিম মাহির কাপড় টেনে খুলে ফেলেছে, আমি চোখ বন্ধ করে আছি। মাহি বলল, ভাইয়া শেষবারের মতো একটা কথা বলি, তুই খুব ভালো, কারো উপরে তুই কোনোদিন রাগ করিস না। আজকে তোর বোনকে ধর্ষণ করছে আর তুই এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস। আমি থুতু দেই এমন ভাইয়ের মুখে যে নিজের বোনকে বাঁচাতে পারে না। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিছুই করার নেই আমার। কি করব আমি? আমার হাত পা বেঁধে রেখেছে। আসলে এটাই সত্যি, আমি কোনোদিন কারো উপর রাগ করতে পারি না। ফাহিম আমার সামনে আমার বোনকে ইচ্ছে মতো ছিঁড়ে খাচ্ছে আর আমি চোখ বুজে আছি। আসলে আমি একটা কাপুরুষ, নিজের বোনের ইজ্জত নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড খেলা করছে আর আমি ছি। এখন কান্না করা ছাড়া আমার কোনো উপায় নেই। অনেকক্ষণ পর ফাহিম বলল, চোখ খুলে নে, আমার কাজ শেষ। মাহি কাপড় পরতে পরতে বলল, আমার দুইটা ভাই ছিল, আজকে থেকে সবাইকে এখানে কবর দিয়ে গেলাম। আমি মরলে আমাকে মাটি দেওয়ার জন্য তোরা কেউ যাবি না। এখনো কি তোর কাজ শেষ হয় নাই? এখন কি আমাকে ছাড়বি? আর এই অসহায় ছেলেটাকে ছেড়ে দে। ফাহিম বলল, এই ওর হাত পা খুলে দে। আচ্ছা এখন তো তোর হাত পা খুলে দেওয়া হলো, তোর বোনকে তোর চোখের সামনে ধর্ষণ করলাম, তুই আমাকে মারবি না? আমি কোনো কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফাহিম বলল, আসলে তুই একটা কাপুরুষ। মাহি বলল, আমি বেঁচে থাকতে তুই শান্তিতে বাঁচতে পারবি না, এটা মনে রাখিস। আমার ভাই তো আমাকে আর বাঁচাতে পারলো না। ফাহিম বলল, সকাল হতেই শুনবি তোর ভাই তোকে ধর্ষণ করেছে। মাহি কান্না করতে করতে বলল, এটাই দেখার বাকি ছিল, দেখ তুই আমার শরীরের কি অবস্থা করেছিস। এটা বলেই মাহি দৌড়ে চলে গেল। আমি বললাম, ফাহিম তোকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে পারি? ফাহিম বলল, তোর বোনের ছোঁয়া আছে আমার শরীরে, এজন্য ধরতে চাস বুঝি? সবাই হাসতে লাগলো। আমি বললাম, জানিস আমি সবসময় একটা কথা বলি, সময় সবারই একদিন আসবে। ফাহিম বলল, তুই মরলেও তোরটা আসবে না রে। আমি বললাম, আসি, ভালো থাকিস। ফাহিম বলল, তোকে বলতে হবে না। আমি বললাম, টাকার পাওয়ার মানুষের সবসময় থাকে না। ফাহিম বলল, সবসময় থাকবে আমার, আর বেশি কথা বলবি না, এখান থেকে চলে যা। আমি কোনো কথা না বলে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় যাওয়ার পর দেখি বাসার পরিবেশ একদম নীরব, কোনো কথা নেই। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে, তবে আম্মুকে খুব স্বাভাবিক লাগছে। আম্মু বলল, কি বাবা, কোথায় থেকে আসলি? তার মানে কি আম্মু এখনো কিছুই জানে না? আমি বললাম, না মানে আম্মু। আম্মু বলল, আচ্ছা তোর চোখগুলো লাল হয়ে আছে কেন? আমি বললাম, মনে হয় চোখে কিছু পড়েছে। আম্মু বলল, দেখে তো এমন লাগছে না, অনেক কান্না করেছিস দেখে মনে হচ্ছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, থাক বাদ দে, আয় আমার সাথে আয়। আমার আম্মু এই থানার ওসি, সব সন্ত্রাসী ওনার ভয়ে কাঁপতে থাকে, গল্পের সাথে থাকেন জানতে পারবেন। আম্মু আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে গেল, ওখানে আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিল, তারপর টেবিলে বসিয়ে বলল, নে তোর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে, কি খাবি বল। হঠাৎ বাবা কোথায় থেকে এসে বলল, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছ, লজ্জা করে না? আম্মু বলল, এই চুপ করো, একদম কথা বলবে না। আম্মুর ধমক শুনে বাবা ভয় পেয়ে গেল। আমি আম্মুকে এমনি অনেক ভয় পাই, কিন্তু তিনি আজকে আমার সাথে কি করতে চাইছেন বুঝলাম না। আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। খাবার শেষ করে আম্মু বলল, যা সোফার কাছে গিয়ে দাঁড়া। আম্মুর কথা মতো আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। শার্টটা খুলে ফেল। আমি বললাম, আম্মু। আম্মু বলল, কোনো কথা বলবি না, যা করতে বলেছি তাই করবি। ভয়ে ভয়ে আমিও শার্টটা গা থেকে খুলে ফেললাম। আম্মু বলল, প্যান্ট থেকে বেল্টটা খুলে ফেল। আম্মুর কথা শুনে খুলে দিলাম। বেল্ট হাতে নিয়ে আম্মু বলল, একটা কথা যদি বলিস তাহলে আমাকে আর আম্মু ডাকবি না, যেভাবে দাঁড়িয়ে আছিস সেভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি বললাম, জি আম্মু। বেল্ট হাতে পেঁচিয়ে আম্মু আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো।
আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু বলল, আমার কি অপরাধ ছিল? নিজের ভাইয়ের সাথে কি তার বোন সুরক্ষিত থাকতে পারে না? আর কতদিন আমি তোর বোনকে প্রোটেক্ট করব? ভাই হয়ে তুই কিছুই করতে পারিস না কেন? বাবা বলল, এই কি করছো? ছেলেটা মারা যাবে তো। আম্মু বলল, যেখানে দাঁড়িয়ে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, দরকার পড়লে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু আমাকে এভাবে কোনোদিন মারে নাই, তিনি আমার গায়ে হাতটা পর্যন্ত দেয় নাই। অনেক ভালোবাসেন তিনি আমাকে। বাহির থেকে একটা কনস্টেবল বলল, ম্যাম, শালাকে ধরে নিয়ে এসেছি। আম্মু বলল, গুড, ওকে ভেতরে রেখে বাহিরে দাঁড়িয়ে থাকো। ফাহিম ভেতরে এসে দেখে যে আমাকে আম্মু মারছে। ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আম্মু বলল, তোর শরীরের রক্ত দেখে আমার কি মনে হয় জানিস? আমি কোনো হিজড়া জন্ম দিয়েছি। তোর থেকে তৃতীয় লিঙ্গের কেউ যদি আমার পেট থেকে জন্ম নিত, তাও হয়তো ওর শরীরে আজকে একটু হলেও রাগ দেখা যেত। আর তোর নাম যেন কি? ও হ্যাঁ, ফাহিম। ফাহিম বলল, আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা জানতে পারি? আম্মু বলল, আমাকে তোর ভয় হয় না? ফাহিম বলল, আমি কাউকে ভয় পাই না। আম্মু বলল, ওহ তাই নাকি? আমাকে যদি ভয় না পাস তাহলে আমার ছেলে সেজে অভিনয় করলি কেন? এই হাত দিয়ে তোকে খাবার খাইয়ে দিয়েছি, মনে আছে তোর? ফাহিম চুপ করে দাঁড়িয়ে আছে। আম্মু বলল, তোকে আমি নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার ঘরে আগুন দিলি। ফাহিম বলল, আমার শেষ একটা ইচ্ছা ছিল, যে করেই হোক আপনার মেয়েকে আমি বিছানায় নিয়ে যাব। সেটা পেয়ে গেছি। এখন যদি আমাকে মেরে ফেলেন তবে আমার বাবা আপনাকে ছাড়বে না, এটা মনে রাখিয়েন। আম্মু বলল, এতদিন ধরে আমি এক থানায় ওসি আছি, এখানকার সবাই আমার ভয়ে কাঁপতে থাকে। খুব সাহস নিয়ে তুই কথা বলিস দেখছি। ফাহিম বলল, সবাই ভয় পেলেও আমি ভয় পাই না আপনাকে, আমার বাবাও ভয় পায় না। আম্মু বলল, তোর বাবা যেন এই শহরের কি? ও মনে পড়েছে, তিনি এখানকার এমপির ডান হাত, তাই না? ফাহিম বলল, আপনার এসব ফালতু কথা শোনার আমার সময় নাই, আমাকে মারলে মেরে দিন। আম্মু বলল, এভাবে তোকে মেরে কোনো মজা পাওয়া যাবে না, এক কাজ করা যাক। বাবাকে উদ্দেশ্য করে বলল, ঘর থেকে লম্বা রডটা নিয়ে এসো। বাবা বলল, কি করতে চাও তুমি? আম্মু বলল, এত কথা শোনার আমার সময় নাই, যেটা বলেছি সেটা করো। বাবা আম্মুর কথা মতো ঘর থেকে রডটা এনে আম্মুর হাতে দিল। আম্মু বলল, মাহি, এই মাহি। মাহি রুম থেকে বাহিরে আসলো। আম্মু বলল, তুই কি ওকে বিয়ে করতে চাস? যদি বলিস আমি সব তৈরি করব। মাহি বলল, না আম্মু, আমি ওর মতো রাস্তার কুকুরকে বিয়ে করব না। আম্মু বলল, ওর নাকি মরার খুব শখ, কি করি বলতো? মাহি বলল, ওকে আমাদের ঘরে ছেড়ে দাও, কুকুরের মতো ওকে আমাদের বাসার সবাই ব্যবহার করবে। ফাহিম বলল, আমি যদি এখান থেকে বের হতে পারি তোদের কাউকে ছাড়বো না। সাথে সাথে মাহি লাথি দিয়ে ফাহিমকে ফেলে দিল। মাহি বলল, গলা থেকে মাথা আলাদা করে ফেলবো। কাপুরুষ কোথাকার, তোর তো লজ্জা থাকা উচিত। শোন, জোর করে সবকিছু করা যায়, কিন্তু তাই বলে সে পুরুষ হয়ে যায় না, কাপুরুষই থেকে যায় সারা জীবন। ফাহিম বলল, তোর ভাই তো তোকে বাঁচাতে পারলো না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ও থাকলেই কি আর না থাকলেই কি, মেয়ে তো আমার একটাই, এখন রডটা হাতে নে তুই। ফাহিম বলল, কি? আম্মু বলল, যা বলছি তাই কর, কথা শুনলে তোর মঙ্গল হবে, না হলে তোকে কি যে করব আমি এটা বলতে পারি না। ফাহিম রডটা হাতে নিল। আম্মু বলল, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মার। ফাহিম আমার দিকে একবার তাকিয়ে রডটা দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। এক একটা রডের আঘাতে আমার শরীর জ্বলতে লাগলো, মনে হচ্ছে যেন ভেতরের সব হাড্ডি ভেঙে যাচ্ছে। সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। চুপ করে দাঁড়িয়ে কান্না করছি। আম্মু বলল, অনেক হয়েছে, এখন বন্ধ কর। ফাহিম বলল, যে অপরাধ করেছে তাকে কি মারবেন না? আম্মু বলল, তোর ভেতরে সত্যি অনেক সাহস আছে, না হলে এরপরেও আমার সাথে এভাবে কথা বলতি না। মাহি বলল, আম্মু তুমি এরপরেও ওর তারিফ করছো? আম্মু একটা হাসি দিয়ে বলল, রাগ করিস কেন মা, নিজেকে তোর মতো তৈরি করতে পারবি না? তোর সুরক্ষা তুই কি নিজে করতে পারবি না? মাহি বলল, আম্মু আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এসব কুকুর কিভাবে হ্যান্ডেল করতে হয় সব আমার জানা আছে। আম্মু বলল, কি রে, কই তোরা? এটা বলার সাথে সাথে তিনজন বডি বিল্ডার এসে আম্মুর সামনে দাঁড়ালো। মাহি বলল, এরা এখানে কেন আম্মু? আম্মু বলল, অনেক টাকা দিয়ে ওদেরকে 1 মাসের জন্য কিনে এনেছি। মাহি বলল, কিন্তু কেন? আম্মু বলল, ওরা টাকার জন্য সব করতে পারে, এমনকি মানুষকেও খুন করতে পারে। আর কাজী সাহেব, এত দেরি করলেন কেন আপনি? কাজী বলল, আর বলিয়েন না, গাড়ি পাওয়া যায় না এমন সময়। আম্মু বলল, ওহ আজকে তো আবার এমপি নির্বাচন, আমি তো ভুলেই গেছি। যাক, সেসব কথা বাদ দেই। এই তিনজন বডি বিল্ডার আর এই ছেলেটার বিয়ে পড়িয়ে দেন। এবার মনে হয় ফাহিম কিছু বুঝতে পারলো। ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। ফাহিম বলল, কি বলছেন আপনি? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, আমাকে না আগে আম্মু ডাকতি, এখন আবার আপনি? সব চেঞ্জ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, আমিও চেঞ্জ হয়ে গেছি। আর তুই তো জানিস আমি এত কথা পছন্দ করি না। কাজী বলল, কিন্তু ছেলে ছেলে বিয়ে কি করে হবে, তাও আবার 3 জনের সাথে?
আম্মু বলল 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কাজী বলল, আরে আপনি আমাদের থানার ওসি, আপনার কথা কি আমি ফেলতে পারি? কাজী ওদের বিয়ে পড়িয়ে দিল, তবে ফাহিমকে জোর করে বিয়ে পড়ানো হয়েছে। আম্মু বলল, এখন আপনি চলে যেতে পারেন। কাজী বলল, আমার টাকা? আম্মু বলল, চলে গেছে। কাজী বলল, আপনার মতো দয়ালু যদি সবাই হতো। একজন বডি বিল্ডার বলল, ম্যাম আমাদের এখন কি করতে হবে? আম্মু বলল, বিয়ে করেছ, বাসর রাত করবে না, আর এই 1 মাস তোমরা আমার জন্য কাজ করবে, মনে রাখিও। একটু পর একজন মৌন বিশেষজ্ঞ ডাক্তার এসে যাবে, ওর যদি কিছু হয় ডাক্তার তো আছেই। আর এখন মনে হয় তোমরা বুঝে গেছো কি করতে হবে আর কেন তোমাদের এখানে আনা হয়েছে। ওরা বলল, জি ম্যাম, আপনার বলতে হবে না, আমরা বুঝে গেছি। ফাহিম বলল, আপনি আমার ধর্মের মা হন, এমনটা আমার সাথে করবেন না, আপনার পায়ে পড়ি, দরকার পড়লে আমাকে মেরে ফেলুন, তাও এমন শাস্তি দিবেন না, আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাইছি। ফাহিম ভয়ে কাঁপতে লাগলো। আম্মু বলল, আমার ছেলেও হয়তো তার বোনকে বাঁচাতে এমন কিছু বলেছে, ওর হয়তো রাগ নেই, কিন্তু ওর বোনের জন্য ওর চোখে জল তো এসেছে, এটা আমি নিশ্চিত। ফাহিম কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ও বুঝে গেছে কি হতে চলেছে, আর ও যে কত বড় একটা অপরাধ করে ফেলেছে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আম্মু বলল, তুই আমার মেয়ের সাথে অনেক বড় অপরাধ করে ফেলেছিস, একটা মেয়ে আমার, আর তুই ওকে, আমার মেয়েকে তুই একবার কষ্ট দিয়েছিস, কিন্তু এখানে প্রতিদিন প্রতিটা সময় তুই কষ্টের মাঝে থাকবি, বুঝতে পারবি একজনকে ধর্ষণ করা কতটা কষ্টদায়ক তার জন্য। মাহি কান্না করতে করতে বলল, তুমি আমার বেস্ট আম্মু, তোমার মতো কেউ হবে না, মনের মতো বিচার করেছো তুমি, আমার আর কিছুই চাই না আম্মু, আমি এই বিচারে অনেক খুশি হয়েছি। আম্মু বলল, তুই খুশি হলে আমিও অনেক খুশি, ওরে নিয়ে ওই উপরের রুমে যাও সবাই। ফাহিম বলল, আমাকে মাফ করে দেন, দোহাই লাগে আপনার, আর জীবনেও এসব করব না আমি কারোর সাথে। আম্মু কোনো কথা বলল না, ওরা ফাহিমকে তুলে নিয়ে চলে গেল। আম্মু আমার কাছে এসে বলল, কি রে আমার উপর রাগ করলি? আমার চোখের পানি মুছে দিয়ে বলল, দুনিয়াটা বাবা অনেক কঠিন, এভাবে শান্তশিষ্ট হয়ে চলতে পারবি না, বাঁচতে গেলে রাগ হিংসা সব থাকতেই হবে। মাহি বলল, গাধা দিয়ে কি আর হাল চাষ হয় আম্মু? আম্মু বলল, যা তোর রুমে যা, এখন বিশ্রাম নে। মাহি চলে গেল। ফাহিমের চিৎকার শোনা যাচ্ছে, ও যে আজকে শেষ এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, এমনটাই হওয়া উচিত ছিল ওর সাথে। আম্মু ভালো একটা কাজ করেছে, ওর কাছে তো আমিও জান ভিক্ষা চেয়েছি, কিন্তু ও শুনল না। আম্মু বলল, তুই ছাড়া আমার কেউ নাই, একটা বিষয় আজকে তুই নিজেই চিন্তা করে দেখ, তোর সামনে তোর বোনকে ওরা ধর্ষণ করেছে, ও যদি তোর কাছে নিরাপদ না হতে পারে তাহলে এমন ভাই ওর থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা বলল, ছেলেটাকে এভাবে আর শাস্তি দিও না, শরীর থেকে রক্ত পড়ছে। আম্মু বলল, পড়তে দাও, এটাই ওর প্রাপ্য। কি রে কথা বলিস না কেন, শুধু কান্না করলেই হবে? যা এখন তুই তোর রুমে যা, আর শরীরের প্রতি যত্ন নিস না, যেভাবে রক্ত পড়ছে ওরা পড়তে থাক। বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে আমাদের একটাই, হোক সে অপরাধী, তাই বলে কি ওকে মেরে ফেলবে? আম্মু বলল, মরবে না ও, তুমি চিন্তা করিও না, আর ও এত সহজে মরবেও না। আমি আস্তে আস্তে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রক্তে আমার শরীর লাল হয়ে যাচ্ছে। আমার আম্মু খুব ঠান্ডা মেজাজের গরম মানুষ, মানে তিনি যা কাজ করেন ঠান্ডা মাথায় করেন। আপনি আমার আম্মুকে দেখেও বিশ্বাস করবেন না তার শরীরে এতটা রাগ আছে। ফাহিমের চিৎকারে পুরো রুমটা থরথর করে কাঁপছে। আমার এমনটা দেখে খুব ভালো লাগছে। আমি গিয়ে বিছানায় বসলাম না, বিছানায় শুতে গেলে শরীর চাদরের সাথে লেগে যাবে। নিচে বসে কান্না করছি। হঠাৎ মাহিকে আমার রুমে আসতে দেখে অবাক হয়ে গেলাম। ওর হাতে একটা রাইফেল আছে। মাহি আমার কাছে এসে রাইফেলটা আমার সামনে রাখলো, আমাকে ধরে বিছানায় বসিয়ে ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিতে দিতে বলল, আমার একটা মাত্র ভাই, তোকে অনেক ভালোবাসি জানিস। সেদিন যখন তোর সামনে ও আমাকে, আমার খুব খারাপ লেগেছিল সেদিন। একটু জোর করে হলেও যদি তুই আমাকে বাঁচানোর চেষ্টা করতি, তাও আমি বলতে পারতাম আমার ভাই আমাকে বাঁচানোর তো চেষ্টা করেছে। আমি কান্না করতে করতে বললাম, মাফ করে দিস বোন, আমি মানুষের উপর রাগ করতে পারি না, এটা আমার দ্বারা হয় না কেন জানি না। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের উপর ওরা জুলুম কিভাবে করে। মাহি বলল, আমি জানি তুই কতটা ভালো, তবে একটা কথা মনে রাখবি, আমি যা কিছু হারিয়েছি তোর সাথে যেন এমন না হয়। যদি এভাবে চলতে থাকিস তোর সামনে একদিন ওরা তোর সন্তানদের খুন করবে, এমনকি তোর বউকেও আমার মতো অবস্থা করবে, তখন তুই কি করবি? আমি বললাম, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই না রে? জানিস অনেক ভালোবাসি আমি তোকে, কিন্তু কি হলো দেখ, তোকেই আমি বাঁচাতে পারলাম না। মাহি বলল, থাক সেসব কথা বাদ দে, আজকে থেকে তোর বোন গ্যাংস্টার হয়ে উঠবে, কাউকে আমি মাফ করব না, আর তুই এভাবে থাক সমস্যা নাই, দরকার পড়লে আমি তোকে প্রোটেক্ট করব।
আমি বললাম আসলে আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। মাহি বলল এভাবে বলিস না, এত ভালো হয়ে পৃথিবীতে বসবাস করা যাবে না, ভালো মানুষের দাম নেই। আজকে থেকে এই রাইফেল হাতে নিয়ে প্রমিস করছি যারা আমার পরিবারের সাথে লাগতে আসবে সব কয়টাকে কেটে রেখে দিব। আমি বললাম এমন পথে যাস না বোন, একজন খারাপ হলে কি তুইও খারাপ হবি? মাহি বলল তুই সেদিন কি করেছিলি? তুইও তো কারো ক্ষতি করিস নাই, তাহলে সেদিন তোর সামনে ওরা আমাকে ছাড়বো না আমি কাউকে। আচ্ছা তুই এখন ঘুমা কেমন, আমি যাই। আমি বললাম আচ্ছা যা। মাহি চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম। আমার মাথায় কাজ করছে না, মাহি কি তবে সত্যি সত্যি খারাপ পথে চলে গেল? কত ভালো ছিল বোনটা আমার, আর সব ওই ফাহিমের জন্য হয়েছে। আচ্ছা আমি কারো উপর রাগ করতে পারি না কেন? আমার দ্বারা এটা হয় না কেন? চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাকে জড়িয়ে ধরে পাশে শুয়ে আছে। এটা দেখে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি মায়ের ভালোবাসার তুলনা হয় না, অথচ কালকে উনি আমাকে রাগের মাথায় কত মেরেছে। আম্মু ঘুম থেকে উঠে দেখে আমি জেগে আছি। আম্মু বলল শরীরের ব্যথা কমেছে? আমি বললাম জি আম্মু, অনেকটা সেরে গেছে। আম্মু বলল কালকের জন্য সরি রে বাবা, তোর অনেক কষ্ট হয়েছে তাই না? আমি বললাম ভালো করেছো, এমনটা না হলে আমার শিক্ষা হতো না। আম্মু একটা চুমু দিয়ে বলল যা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বস। এভাবে 4-5 দিন চলে গেল। এখন আমি একটু সুস্থ, তবে ফাহিমকে এক রুমে সবসময় পড়ে থাকতে দেখি। অনেক কষ্টে আছে ও, থাকারই কথা। এমন ফালতু কাজ করার পরিণাম এখন হারে হারে টের পাচ্ছে। সকালে খেয়ে দিয়ে রুমে বসে আছি, হঠাৎ দেখি আমার চাচাতো বোন মিথু আমাকে ডাকতে আসছে। ও আমার থেকে 1 বছরের বড়, কিন্তু আমাদের বাসায় খুব কমই আসে। ওদের বাসা থেকে আমাদের বাসা অনেকটা দূরে, এজন্যই হয়তো। মিতু বলল রনি। আমি বললাম কি হয়েছে আপু, এত চিৎকার করছো কেন? মিতু বলল এক জায়গায় চল, আজকে তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম কিন্তু আমার যে ভালো লাগছে না। মিতু বলল আরে চল তো, কিছুই হবে না, তোর মনটা ভালো হয়ে যাবে। আমি বললাম আচ্ছা চলো তাহলে। আম্মু বলল মিতু বেস্ট অফ লাক, সুন্দর করে সবকিছু গুছিয়ে করবে। মিতু বলল জি বড় আম্মু। আমি বললাম কিসের কথা বললা আম্মু? মাহি বলল আরে ভাইয়া কিছু না, তুই যা। আমিও মিতুর পেছনে পেছনে যেতে লাগলাম। মিতু আমাকে একটা জঙ্গলের ভেতরে বাংলোতে নিয়ে গেল। আমি বললাম আপু আমার ভয় করছে, আমাকে এখানে নিয়ে এলি কেন? মিতু বলল ভেতরে চল, সব জানতে পারবি। ভেতরে গিয়ে দেখি একটা ছেলে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর মিতুর বান্ধবীরা দাঁড়িয়ে আছে। মিতু বলল সব রেডি তো? ওরা বলল হুম মিতু, তোর অপেক্ষায় ছিলাম। আমি বললাম কি রে আপু, তুই এসব খারাপ কাজে কবে থেকে যুক্ত হলি? মিতু আমার দিকে তাকিয়ে বলল এসব খারাপ কাজ তাই না? তাহলে যারা ধর্ষণ করে সেই সব খারাপ কাজ না। এটা শুনে আমার কলিজার ভিতরে একটা মোচড় দিয়ে উঠল। মিতু বলল ও 10 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি বললাম কি? মিতু বলল যা শুনলি সব সত্যি, তোকে এখানে আনার একটাই কারণ। আমি বললাম কি করতে হবে আমাকে? মিতু বলল ওকে তুই নিজ হাতে মারবি, এই নে গুলি। আমি বললাম তোর মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে কি একটা মানুষকে আমরা মেরে ফেলবো? মিতু বলল যখন ও একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল তখন তুই এই কথা বলতে পারতি। মিতুর কথা শুনে আমার মাহির কথা মনে পড়ে গেল। সত্যি সেদিন আমার চোখের সামনে আমার বন্ধু মাহিকে ধর্ষণ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। কিন্তু তাই বলে আমি কি মানুষ খুন করব? না না, এটা হতে পারে না। আমি বললাম আপু আমার দ্বারা এসব হবে না, আমাকে মাফ করো। আপু রাইফেলটা আমার হাতে ধরে ওর দিকে তাক করলো। মিতু বলল এখন তো পারবি। আমি কিছু বলার আগেই মিতু ওকে শেষ করে দিল। মিতু বলল বড় আম্মু ঠিকই বলেছে, গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। মিতু রাগ করে চলে গেল। যেতে যেতে মিতু বলল কেন যে আমাদের বংশে এমন একটা ছেলের জন্ম হলো, না আছে রাগ না আছে হিংসা। আম্মু বলল কিরে মিতু, এভাবে হতাশ হয়ে ফিরে আসলি কেন? মিতু বলল না গো বড় আম্মু, ওকে দিয়ে এসব মারামারি হবে না। মাহি বলল আমি বলেছিলাম তো আম্মু, তুমি শুনো নাই। আম্মু বলল ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। মিতুর পেছন পেছন আমিও বাসায় এসে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি বললাম কিরে মিতু, আমাকে ফেলে চলে আসলি কেন? আম্মু বলল রনি এইদিকে আয়। আমি বললাম জি আম্মু বলো। আম্মু বলল আগামী 1 মাস সময় আছে তোর কাছে, তারপর পুলিশ হিসেবে জয়েন করবি আমাদের থানায়। আমি বললাম এসব তুমি কি বলছো আম্মু, তাছাড়া আমি বাবার ব্যবসা সামলাই, এসব পুলিশ টুলিশ হওয়ার ইচ্ছা আমার নেই। আম্মু বলল আমি তোর মত জানতে চাই নাই, যদি কোনো জায়গায় ঘুরতে যাস যেতে পারিস, আর আমি বলেছি তো বলেছি, মনে থাকবে তো? আমি বললাম জি আম্মু। আম্মু বলল আরেকটা কথা, তোর দাদা মারা যাওয়ার আগে একটা মেয়ের কথা বলেছিল, আগামীকাল তুই ওখানেই যাবি। আমি মনে মনে ভাবছি আমার দাদা সন্ত্রাসী ছিল, উনি মানুষকে মারতেও দ্বিধাবোধ করে নাই, আর উনি নাকি আমার জন্য মেয়ে দেখে গেছে, আর তাকেই আমাকে আবার বিয়ে করতে হবে, জীবনেও না। আম্মু বলল কি চিন্তা করিস? আমি বললাম ওখানে তো দাদার অনেক শত্রু আছে, যদি আমার উপর হামলা করে। আম্মু বলল এসব চিন্তা তোর করতে হবে না, তুই ওনাদের বাসায় যা।
আর গিয়ে মেয়ে দেখে আয়, তোর পছন্দ হয় নাকি, আর আমাদের বাসাও দেখে আসবি। আমি বললাম ওকে আম্মু, তবে একা একা কেউ গেলে ভালো হতো। মিতু বলল তুই কি মেয়ে মানুষ যে এত ভয় পাস? এত ভয় পেলে চলবে না, মনে একটু সাহস রাখ। মাহি বলল আম্মু আমি ভাইয়ার সাথে যাব, আমিও গ্রামটা দেখে আসি। আম্মু বলল তোর যখন এতই ভয় তোর বেস্ট ফ্রেন্ড ফাহিমকে নিয়ে যা। এতক্ষণ শান্ত ছিলাম, এখন আম্মুর কথা শুনে আমি ব্যাকুল হয়ে গেছি। নিজের বোনের ধর্ষণকারীকে নিয়ে যাব সাথে, এটা তো কখনো সম্ভব না। মিতু বলল এটা ঠিক বলেছ বড় আম্মু। আম্মু বলল এত শখ খাওয়ার মতো কিছুই নেই, এমনিই মজা করলাম, যা রুমে গিয়ে সব রেডি কর। আমি বললাম উনি আমার কি হন আম্মু? আম্মু বলল তোর দূর সম্পর্কের কাকা হন, আর যদি মেয়েকে পছন্দ হয়ে যায় তাহলে আমাদের বাসায় নিয়ে আসবি। আমি বললাম হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন আম্মু? আম্মু বলল ওখানে যাওয়ার পর তোর বাঁচার সম্ভাবনা 20%, কারণ যে কোনো সময় তোর উপর ওরা আক্রমণ করতে পারে, আর তুই তো জানিস তোর দাদার কত শত্রু। আমরা ওখান থেকে পালিয়ে না আসলে কেউ বাঁচতে পারতাম না, আর তোকে সেভ করে নিয়ে যাবে তোর কাকা, তোর চিন্তা করতে হবে না। আমি কোনো কথা বললাম না, তবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে এটা আমি জানি। ওখানে গেলে নিজের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে হবে, এটা আমার বিশ্বাস। তবে আমার আম্মু এক কথার মানুষ, উনি যাই বলেন তাই করেন। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে এসব চিন্তা করছি। মাহি বলল আম্মু যতই হোক ও আমার ভাই, ওকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আম্মু বলল ওর সাহস ওকেই করে নিতে হবে, কালকে যখন তুই আমি থাকবো না তখন ওর কি অবস্থা হবে একবার ভেবেছিস? মিতু বলল কিন্তু আমি শুনেছি ওখানকার মানুষ নাকি মানুষকে খুন করে মাথা কেটে মাথা ঝুলিয়ে রেখে চলে যায়, আর দাদা যাকে মেরেছিল তার ভাই নাকি এখনও আমাদের বংশের কাউকে মারার জন্য পথে পথে ঘুরে বেড়ায়। আম্মু বলল তুই যা বলেছিস সবই সত্যি, ওরা খুব ভয়ঙ্করভাবে মানুষ খুন করে। আমি নিজেই এগুলো দেখে ভয় পেয়ে গিয়েছিলাম তখন। একটা মানুষ আমার চোখের সামনে 100 জনকে কুপিয়ে হত্যা করেছে, এতটা শক্তিশালী ওরা। পরে তোর চাচা আমাকে খুব কষ্ট করে পালিয়ে নিয়ে আসে। মাহি বলল এখনো কি এসব চলে আম্মু? আম্মু বলল বলতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি আম্মু টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। আম্মু বলল তো বাবা কি দিয়ে যাবি, বাস নাকি ট্রেন? আমি বললাম ট্রেন দিয়েই যাওয়া বেটার। মিতু বলল কি খবর রনি? আমি বললাম আজকে কি তুই আমাদের বাসায় ছিলি? মিতু বলল হুম, তোর বোনের সাথে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আমি আর চোখে মাহির দিকে তাকিয়ে দেখলাম, মিতুর সাথে যদি মাহি সত্যিই জড়িয়ে পড়ে তাহলে আমার বোনের লাইফটা নষ্ট হয়ে যাবে, এটা আমি কখনো হতে দিব না। আমি বা আর কি বলবো, নিজের সামনে নিজের বোনকে ধর্ষণ করেছে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি নিজেই তো কিছু করতে পারি নাই, আবার মাহিকে কি বা বলবো? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল কি চিন্তা করিস বাবা? আমি বললাম না আম্মু তেমন কিছু না। বাবা বলল রনি তুই আমার একমাত্র ছেলে, আমি চাই না তোর কিছু হোক। আম্মু বলল খাবারের মাঝে কথা বলতে নেই, জানো না তুমি? আমি বুঝতে পেরেছি আব্বু কি বলতে চাইছে, কিন্তু আম্মুর কথা আমাকে শোনা লাগবেই। আম্মু আবার এক কথার মানুষ। হঠাৎ ভেতর থেকে একটা বডি বিল্ডার এসে বলল ম্যাম ফাহিম ছেলেটা আপনার সাথে কথা বলতে চায়। আম্মু বলল সকাল সকাল ওর নামটা শুনে মনে হচ্ছে যেন আজকে পুরো দিনটাই খারাপ যাবে, যাও নিয়ে এসো দেখি কি বলে। 2 জন ধরে ফাহিমকে নিয়ে আসলো। ফাহিম একটা মিথ্যা হাসি দিয়ে বলল ভালো আছেন ম্যাম? আম্মু বলল তোকে দেখে আমার খুব মায়া লাগছে। ফাহিম বলল এর থেকে যদি আমাকে মেরে ফেলতেন তাও আমি একটাও কথা বলতাম না, আর আমার বাবা মা হয়তো বা আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আম্মু বলল কে কি করতেছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মিতু বলল বড় আম্মু তুমি ওকে বাঁচিয়ে রেখেছো কেন? আমি হলে তো ওকে জায়গায় খুন করে দিতাম। ফাহিম বলল ঘরের ভেতরে বন্দি করে যে শাস্তি আমাকে দিলেন না এর হিসাব একদিন দিতে হবে, মনে রাখিয়েন। আম্মু বলল কিরে এখনো তোর মুখে বড় বড় কথা গেল না? এখনো কি তোর ভেতরে ভয় ঢুকে নাই? ফাহিম বলল আমি হারে হারে টের পেয়েছি একটা মানুষকে ধর্ষণ করলে সে কতটা কষ্ট পায়। মানছি আমি অপরাধ করেছি, তাই আমি মাথা পেতে বলছি যদি প্রয়োজন হয় আমি মাহিকে বিয়ে করব, যেহেতু ওর সাথে জোর করে আমি সব করে ফেলেছি। মাহি বলল তোর মতো রাস্তার কুকুরকে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? তোর লেভেল আর আমার লেভেল অনেক পার্থক্য, তোর আমাকে বিয়ে করার মতো কোনো যোগ্যতা নাই। যেটা হয়েছে সেটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করি আমি এটা ভাবি আমি একটা দুর্ঘটনায় পড়ে গেছি, যার কারণে আমার সাথে এমন হয়েছে। তোর মুখে আমার নাম মানায় না, এটা মনে রাখিস। আম্মু বলল এই তোমরা এখন যেতে পারো, তোমাদের পেমেন্ট হয়ে যাবে, আর যখন দরকার পড়ে আমি ডেকে নিব। ওরা বলল হুম, যদি দরকার পড়ে তাহলে আমাদের বলবেন, আমরা এসে যাব, যে কোনো কাজ আমরা করতে রাজি আছি। ফাহিম বলল ধন্যবাদ আপনাকে এই অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য। আম্মু বলল আমি তোকে সুযোগ দিলাম, দেখি ভালো হস নাকি। ফাহিম বলল রনি তুই কিছু বলবি না? আমি বললাম আমি তো সেই দিন ভুল করেছি, তোকে মেরে ফেললে খুব ভালো হতো তখন। ফাহিম বলল তোর দ্বারা এটা কখনোই সম্ভব না, তবে পরবর্তী খেলা হবে তোর সাথে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি।
মাহি বলল, আমার সামনে আমার ভাইকে হুমকি দিস? তোর সাহস তো কম না। আম্মু বলল, মাহি তুই কথা বলিস না, যা তোকে আমি আরেকটা সুযোগ দিলাম, যদি পারিস কিছু করে দেখা। ফাহিম বলল, আমাকে যে এতদিন এই শাস্তিটা দিলেন, এর হিসাব যদি আমি না নিতে পারি তাহলে আমি এক মায়ের সন্তান না। মাহি বলল, আর তুই যদি আমার পরিবারের কিছু করতে পারিস যা, আমিও চ্যালেঞ্জ করলাম, পরে তুই যা বলবি আমি তাই করব। ফাহিম বলল, একটু পানি খেতে পারি? আম্মু বলল, বসে নাস্তা করে যা। ফাহিম দাঁড়িয়ে খেতে লাগলো, বসতে পারে নাই বেচারা। বাবা বলল, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এসব কি শুরু করলা তোমরা? আম্মু বলল, এই পৃথিবী থেকে সন্ত্রাসীদের তুলে দিতে হবে, আর আমিও দেখতে চাই ওরা কতদূর পর্যন্ত যেতে পারে। ফাহিম বলল, আপনি খেলা খুব পছন্দ করেন, এটা আমি বুঝতে পারছি। মিতু বলল, আর আমরা গোল দিতে খুব পছন্দ করি। ফাহিম বলল, এটাও বুঝি আপনার মেয়ে? আম্মু বলল, কেন ধর্ষণ করতে চাস নাকি? আমার এই মেয়ে 50-60 জনকে একাই সামলাতে পারে। ফাহিম বলল, ওহ তাই নাকি? আমি বললাম, দেখ ফাহিম, আম্মু তোকে মাফ করে দিয়েছে, তাই বলে আমার পরিবারের পেছনে লাগতে আসবি না। ফাহিম বলল, কেন, ভয় হয় নাকি তোর? আম্মু বলল, রনি তাড়াতাড়ি খেয়ে চলে যা, তোর জন্য ট্রেন অপেক্ষা করছে হয়তো। ফাহিম খেয়ে বের হয়ে বলল, আমাকে ছেড়ে দিয়ে খুব বড় ভুল করলেন। আম্মু বলল, আরে তুই যা, মনে রাখিস আমি এই থানার ওসি, এসব কাপুরুষ কিভাবে ঠিক করতে হয় আমার জানা আছে। ফাহিম বলল, এসব পুলিশ আমার বাবার পোষা কুত্তা, এটা মনে রাখবেন। মিতু বলল, তবে তোরে তো। আম্মু বলল, এত রেগে যাওয়ার কি হলো? ফাহিম হাসতে হাসতে চলে গেল। আমার আম্মু যেদি একজন মানুষ, না জানি এখন কি হতে চলেছে। আম্মু বলল, মিতু রনিকে ট্রেনে তুলে দিয়ে আয়। মাহি বলল, চল ভাইয়া। মিতু বলল, রনি তোর সামনে যদি তোর মাকে মারতে দেখিস তাহলে কি তুই হাত গুটিয়ে বসে থাকবি? আমি বললাম, তোরা সবাই এসব কি শুরু করলি? ওকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয়? মাহি বলল, তুই তো মারতে পারতি। মাহির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মাহি বলল, বাদ দে, যাকে বোঝালে বুঝবে না তাকে বুঝিয়ে লাভ নেই। তবে আজকে যেখানে তুই যাবি হয়তো ট্রেনের মাঝেই তোর উপর আক্রমণ হতে পারে, আমি তোর সাথে যেতাম, কিন্তু আম্মুকে তো তুই চিনিস। আমি বললাম, কিছু হবে না আমার, তোর চিন্তা করা লাগবে না। মিতু একটা রাইফেল আমার হাতে তুলে দিয়ে বলল, এটা রাখ যদি জীবন রক্ষা করতে চাস, যদি এই পৃথিবীতে বাঁচতে চাস বলে তোর মনে হয়, ট্রিগারে একটা চাপ দিবি আর উড়িয়ে দিবি, নয়তো ওরা মারার আগে তুই নিজে নিজে আত্মহত্যা করে ফেলবি। আমি বললাম, আমি মরলে মরবো, তোদের চিন্তা করতে হবে না। কি এক খেলা খেলিস তোরা মানুষ খুন করার? তুইও তো একজন মানুষ, মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে খুন করিস এটাই তো আমি বুঝি না। মাহি বলল, যখন বিপদে পড়বি তখন বুঝতে পারবি, আর কেউ তোকে সাহায্য করবে না, একটা কুত্তাও না। এই তো ট্রেন এসে গেছে, বেস্ট অফ লাক। মাহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে আমি চাই না এমন কিছু করিস যাতে তোকে হারাতে হয়। যদি দরকার হয় সব কয়টাকে খুন করে দিবি, পরে দরকার পড়লে আমরা সব সামলে নিব। মিতু বলল, ওর দ্বারা এসব হবে না, চল আমরা চলে যাই। ট্রেনে উঠে বসে আছি, একটু পর ছেড়ে দিল। নিজের মতো বসে বসে চিন্তা করছি, না জানি এখন আমার কি হয়। এখন অজানা গন্তব্যে রওনা দিলাম। হে উপরওয়ালা, রক্ষা করিও আমাকে। ময়মনসিংহ পেরিয়ে নেত্রকোনা এসে পড়তেই আমার পাশের সিটে আর সামনে যারা ছিল সব কয়টা উঠে চলে গেল। একটা ছেলে আর 2টা মেয়ে বসে আছে আমার সাথে, আর অন্য পাশে যে সিটগুলো আছে সব কয়টা ইয়াং পোলাপান বসেছে। বুঝলাম না হঠাৎ করে এরা কোথায় থেকে আসলো। আমার তো এখন ভয় হতে শুরু করেছে। যে আমি উঠতে যাব সামনে বসে থাকা মেয়েটা বলল, আরে ভাই কি করেন? আমি বললাম, কেন আপু কি হয়েছে? মেয়েটা বলল, চলন্ত ট্রেন থেকে উঠে যদি লাফ দেন, এজন্য বললাম। আমি বললাম, আরে আপনি আমাকে ভয় পাইয়ে দিলেন। মেয়েটা বলল, কেন ভয় পেয়েছেন বুঝি? আমি বললাম, অনেক ভয় পেয়েছি। মেয়েটা বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি বললাম, এই তো মোহনগঞ্জ যাব, একটু দরকার আছে। মেয়েটা বলল, এই গ্রামে বাহিরের কেউ যেতে পারে না, এটা জানেন? আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না, আমি এসব ভয় করি না। নিজের ভেতরে একটু সাহস এনে বললাম, আজকাল ভীতু হলে চলবে না, আর আমি তো এমনিই ভয় পাই, তাই একটু চাপা মারলাম। মেয়েটা বলল, মরার খুব ইচ্ছে আপনার? আচ্ছা আমি যদি ভুল না করি আপনি কামাল সাহেবের ছেলে তাই না? আমি বললাম, আপনি কিভাবে জানেন এই কথা? মেয়েটা বলল, এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে? এটা কি আমি জানতে পারি? মেয়েটা বলল, এতদিন তোর আসার জন্য অপেক্ষা করেছি। তোর দাদা আমার বাবাকে শরীর থেকে মাথা আলাদা করে খুন করেছে, আর আমি তো আজকে এই দিনের জন্যই অপেক্ষা করছি। ভেবেছিলাম হয়তো তোর বাবা আসবে, কিন্তু তুই আসলি। আমি বললাম, দেখুন যা করেছে আমার দাদা করেছে, আমি তো কিছুই করি নাই, তাহলে আমাকে কেন মেরে ফেলবেন? মেয়েটা বলল, এই তলোয়ারটা দে। একটা ছেলে ইয়া বড় একটা ছুরি দিতে দিতে বলল, চিন্তা করিস না, আজকে তুই মর,
খুব শীঘ্রই তোর বাবা মাকে তোর কাছে পাঠিয়ে দিব। আমাকে যদি মেরেও ফেলে তাও আমি মুখে কিছু বলবো না, তবে আমার মায়ের নামে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে। আমি বললাম আমাকে তো আগে মেরে দেখ, পরে আমার আম্মুর কথা বলিস। মেয়েটা বলল মৃত্যুর সামনে বসে মৃত্যুকে আলিঙ্গন করতেছিস আর বলিস আমাকে আগে মেরে দেখ। এখানে আজকে তোকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? আমি বললাম আমি মারার আগে আমাকে মেরে ফেল, না হলে। মেয়েটা বলল না হলে কি করবি তুই হিজড়া শালা, তোর নাকি রাগ নাই, তুই আবার আমাদের কি করবি? সাথে সাথে ঠাস করে মেয়েটার গালে 2টা চড় দিলাম। আমি বললাম তোর সাহস তো কম না, আমার মা আমাকে যা ইচ্ছা বলবে, তাই বলে তুই কেন আমাকে এগুলা বলবি? সাথে সাথে একটা ছেলে আমার গলা চেপে ধরে বলল ম্যামকে চড় দেওয়ার সাহস তোর কি করে হলো? মেয়েটা বলল এই তোরা ওকে ছাড়, দেখি ওর কত বড় কলিজা আছে, আজকে তোর ভেতরে কি কি আছে সব কেটে কেটে দেখব। হঠাৎ ট্রেনের বগি আপনা আপনি অন্ধকার হতে লাগলো, কিছুই দেখা যায় না, কেউ আসছে মনে হয়। আর অন্ধকারে কে জানি আমাকে টান দিয়ে ধরে দরজার কাছে এসে ঠেলা দিয়ে বাহিরে ফেলে দিল। মনে হচ্ছে যেন আমি একটা গাড়ির ভেতরে গিয়ে পড়েছি, তবে মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা হলরুমে চেয়ারে বসানো অবস্থায় পড়ে আছি, আর আমার সামনে সম্পূর্ণ একটা পরিবার বসে আড্ডা দিচ্ছে। আমার সমবয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো ভাইয়া আপনার জ্ঞান ফিরেছে? আমি বললাম কিন্তু আমি এখন কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন কাকা বলে উঠল তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে এখানে পাঠিয়েছে, আর ট্রেন থেকে বাঁচিয়ে এনেছি তোমাকে আমি। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওনেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনারা না থাকলে আজকে হয়তো আমি বাঁচতে পারতাম না, এমনিই তুই কালকে মারা যাবি। একটু আস্তে করে কে জানি এই কথাটা বলল। আমি বললাম কি মারা যাব মানে? এটা বলতেই সকলেই আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাকা বলল আচ্ছা বাবা, এত দূর থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে আসো। একটা ছেলে বলল ভাইয়া আমার সাথে আসেন। আমি বললাম চলো। ওদের বাসার সামনে পুকুরে নিয়ে গেল। আমি বললাম তোমাদের পুকুরটা খুব সুন্দর। ছেলেটা বলল এখানে আমরা সবাই গোসল করি। আমি বললাম আমাদের শহরে তো এসব পুকুর দেখাই যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, ওইগুলা দেখে এখন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা তোমার নামটা তো জানা হলো না। ছেলেটা বলল জি ভাইয়া, আমার নাম সুমন। আমি বললাম খুব সুন্দর নাম। আচ্ছা একটা কথা আমি শুনেছি, এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে পারে না। সুমন বলল এত কথা বলেন কেন ভাইয়া? আমি বললাম রাগ করলা নাকি? সুমন বলল না, রাগ করার কি আছে, তবে এসব কথা আমার কাছে বলবেন না। আমি বললাম কি ব্যাপার, পানির মাঝে রক্তের মতো কি দেখা যায়? সুমন বলল এসব কিছু না, আপনার কাজ হয়ে থাকলে চলেন। আমি বললাম চলো। ভেতরে যেতেই আমাকে টেবিলে বসিয়ে সবাই খাবার বেড়ে দিতে লাগলো। কাকা বলল তোমাদের সাথে আত্মীয়তা করব, এটা আমার ভাগ্যের বিষয় জানো বাবা। আমি বললাম এমনটা বলবেন না কাকা। কাকা বলল তোমার দাদা খুব ভালো মানুষ ছিলেন। শুধু মানুষ? আমি বললাম আর বলা লাগবে না, আমি সব জানি। সুমন বলল তোমার মা বাবাকে সাথে নিয়ে আসতা, ওনাদের সেবা যত্ন করার খুব ইচ্ছে আমাদের। কাকা বলল বড়দের মাঝে কথা বলতে হয় না, তোকে এটা শিখাইনি? তুই কি একটু চুপ থাকতে পারিস না? সুমন বলল প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি, না হলে শহর থেকে ওদের তুলে আনবো। আমি বললাম কি হয়েছে কাকা? কাকা বলল আরে বাবা এমনিই ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, তুমি বাদ দাও। খাওয়া দাওয়া শেষ করে কাকা বলল যাও ওই পাশের রুমে আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেখা করে আসো। আমি বললাম কিন্তু কাকা। কাকা বলল আরে যাও যাও, ভয় পেও না। আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে হেঁটে কাকার দেখানো রুমটাতে চলে গেলাম। দেখি বিছানার উপর একটা মেয়ে বসে আছে, তবে মেয়েটার কপালে কালো একটা রং লাগানো, আর নাকের 2 সাইডে রক্তের 2টা লম্বা করে দাগ আছে, আর ঠোঁটের নিচে সুন্দর করে একটা ট্যাটু করা। এগুলো দেখে আমি খুব অবাক হয়ে গেছি, মুখে এসব কি দিয়েছে? কই আমি মেয়ে দেখতে এসেছি সাজুগুজু করবে তা না, আবার মুখে কি সব লাগিয়ে বসে আছে। তবে মেয়েটা সুন্দর আছে বলতে হয়। মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। মেয়েটা বলল কি ভাইয়া কেমন আছেন?
আমি নির্ভয়ে বললাম, যার কাছে ভবিষ্যতে তোমার বিয়ে হতে পারে তাকেই ভাইয়া ডাকছো? মেয়েটা বলল, আমি এমনই, তবে আপনার সাথে আমার বিয়ে হবে এটা শিওর দিল কে? আমি বললাম, তোমরা তো খুব আজব কথাবার্তা বলো। মেয়েটা বলল, আমি মানুষটাই এমন, আমাকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি বললাম, আপনাকে দেখে তো আমার ভয় লাগছে না। মেয়েটা বলল, সময়ের জন্য অপেক্ষায় থাকেন, সময়ে সব বুঝিয়ে দিব। আমি বললাম, আচ্ছা আপনার মুখে এসব কি করা, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, এগুলো জেনে আপনি কি করবেন? আমি বললাম, যাকে বিয়ে করব অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। মেয়েটা বলল, এই ছেলে এত বিয়ে বিয়ে করবি না, শরীর থেকে মাথা আলাদা করে হাতে ধরিয়ে দিব। আমি বললাম, খুব ভালো মজা করতে পারেন দেখি আপনি, এখন বলেন মুখে এসব কি? মেয়েটা বলল, কপালে যে কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার আছে, আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে এসেছি, এই জন্য ওই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আমি বললাম, আপনার নামটা জানি কি? মেয়েটা বলল, আখি। এবার আমি হাসতে লাগলাম। মেয়েটা বলল, আমাকে দেখে কি তোর হাসি পায়? আমি বললাম, হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আখি বলল, কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আমি বললাম, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আখি বলল, আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারাও যেতে পারিস। আমি বললাম, সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আখি মুচকি হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বললাম, আমি বুঝতেও চাই না। আখি বলল, এত দূর থেকে যেহেতু এসেছিস তোকে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। আমি বললাম, হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন, বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি আপনাকে এখানে বিয়ে করতে এসেছি নাকি? আখি বলল, তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? আমি বললাম, আমি তো আম্মুর কথা শুনে এখানে এসেছি, এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। আর আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে, আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। আখি বলল, আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দিয়েছিস। আমি বললাম, আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে, সে কি করেছে। আখি বলল, তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি, শোন, আমি বিয়ে করতে চাই না, আর বিয়ে তো মানুষ করে বাসর রাতের জন্য, এজন্য তোকে এই কথা বলেছি। আমি বললাম, কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন, না হলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করত তাহলে পতিতাপল্লী কেন ছিল, সবাই তো ওখানেই যেতে পারত। বাদ দেন, এসবের আপনি কি বুঝবেন? আখি বলল, আমার বোঝার দরকার নেই। আমি বললাম, একটা কথা শুনেছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। আখি বলল, এটা সত্যি। আমি বললাম, তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? আখি বলল, হয়তো পারবি না, যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আমি বললাম, আপনার মতো বউ আমার দরকার নেই, জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করেছে। আখি বলল, যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোকে সবার সামনে বলি দেওয়া হবে তখন আমার হয়তো একটু মায়া লাগবে। আমি বললাম, হোয়াট, কি সব কথা বলছেন আপনি? আখি বলল, আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। আমি বললাম, ধুর, আপনার কথা আমার আর ভালো লাগছে না। আখির কাছে আর দাঁড়ালাম না, বাহিরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি। ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা একটা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সে ও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে, তবে চেহারায় একটা মায়াবী ভাব আছে। মেয়েটা আমার কাছে এসে বলল, চলেন আমার সাথে। আমি বললাম, চিনি না জানি না আপনাকে, আর আপনি এসে বলছেন চলেন, ফাজলামো করেন আমার সাথে। সাথে সাথে মেয়েটা আখিকে ডাকতে লাগলো। আখি ভেতর থেকে এসে বলল, কি হয়েছে? মেয়েটা বলল, ভাইয়াকে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরিয়ে আনি। আখি বলল, যা নিয়ে যা, ও যদি যেতে চায়। আমি বললাম, না বাবা, আমার এত শখ নাই, আপনি যান, আমি যাব না। আখি বলল, আরে যা, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ কর, না হলে কালকের পর থেকে দিনের আলো আর দেখতে পারবি না। আমি বললাম, আরে আপু দেখেন তো, এই পাগলটা বলে আমি নাকি বিয়ে করব। সেই কখন থেকে আমার মাথা খেয়ে ফেলেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আচ্ছা, ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে। মেয়েটা বলল, আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো তাহলে এতক্ষণে মজা বুঝে যেত, আপনি মেহমান, এজন্য মাফ পেয়েছেন। আমি বললাম, আপনিও এসব কথা বলা শুরু করেছেন? আখি বলল, ওকে নিয়ে যা, না হলে ও নিজেই মনে হয় পাগল হয়ে যাবে, আর সাবধানে থাকবি। মেয়েটা বলল, ওকে আপু, এই চলেন। আমি বললাম, কোথায় যাব? মেয়েটা বলল, আরে আসেন তো, এত ভয় পান কেন?
আমি বললাম এখানে আসার পর থেকে আমার সাথে কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল খুব শীঘ্রই সবকিছু বুঝে যাবেন, তবে আপনাকে দেখে আমার মায়া লাগে। এত হ্যান্ডসাম একটা ছেলে, তাকে নাকি সবার সামনে মারা হবে। আমি বললাম এই মেয়ে, মজা করিস আমার সাথে? মেয়েটা আমার কথা শুনে হাসতে লাগলো। একটু পর মেয়েটা আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। আমি বললাম আমাকে এখানে নিয়ে এলেন কেন? মেয়েটা বলল দেখেন তো এই বাসাটা চিনতে পারেন কি না। আমি বললাম কার বাসা, আমি কিভাবে চিনব? মেয়েটা বলল এটা আপনাদের পুরাতন বাড়ি। আমি বললাম কি? মেয়েটা বলল এটা সত্যি, এটা আপনার দাদা নিজের হাতে তৈরি করে গেছে। আমি বললাম আমাদের গ্রামে এত সুন্দর বাসা আছে, আর আমার পরিবারের কেউ এখানে আসে না। মেয়েটা বলল আসবে কিভাবে, সবাই তো ভয়ে শহরে পালিয়ে আছে। এই করছেন কি? আমি বললাম কেন, ভেতরে গিয়ে দেখব। বাসাটা বাহির থেকে এমনিই অনেক সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। মেয়েটা বলল এটার ভেতরে যেতে মানা, কেউই এই বাসার ভেতরে যেতে পারবে না। এটা আমাদের সবার মানতে হয়, না হলে কেউ যদি ঢুকেও যায় পরবর্তীতে তার বিচার করা হয়, এমনকি তাকে মেরেও ফেলা হয়। আমি বললাম আমাদের বাড়িতে আমি যেতে পারবো না, এটা আবার কেমন কথা? মেয়েটা বলল আমার মনে হয় কি জানেন, এই বাসার ভেতরে আপনার দাদা কিছু গুপ্তধন রেখে গেছে, সবাই এটার খোঁজ করছে কিন্তু কেউ পায় নাই। আমি আর কিছু না বলে পেছনে ফিরলাম, এখন চলে যাব। মেয়েটা বলল আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? আমি বললাম তো কি করব, নিজের বাড়ির ভেতরে যেতে পারবো না, এটা কি হয়? মেয়েটা বলল মন খারাপ করার কিছু নাই এখানে, এটাই আমাদের এখানের নিয়ম। মনে মনে বললাম আমাদের বাড়ি আর আমি যেতে পারছি না। মেয়েটা বলল বাই দা ওয়ে আপনাকে কয়েকটা গোপন কথা বলার ছিল। আমি বললাম কিসের গোপন কথা? মেয়েটা বলল সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি বললাম এসব কথা আমাকে বলবেন না, আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। মেয়েটা বলল এটা সত্যি, আমার স্বামী মারা গেছে, তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস। আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি করে দিয়েছে। আমি বললাম আপনিও দেখি আখির মতো কথা বলতে শুরু করে দিয়েছেন। মেয়েটা বলল কসম করে বলছি আমি যা বলেছি সব সত্যি, আমার স্বামীকে আখি আপা মেরে ফেলেছে, ওনার প্রচুর রাগ। আমি বললাম সত্যি নাকি? আর আখি আপনার কি হয়? মেয়েটা বলল ও আমার চাচাতো বোন। আমি বললাম ওহ তাই বলেন, এজন্য আপনাদের মাঝে এত মিল। মেয়েটা বলল আপনাকে আরেকটা সত্যি কথা বলতে চাই, এর বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম আপনার আবার আমার কাছে কিছু চাই? বাহ, খুব ভালো কথা বলেন তো আপনি। আচ্ছা সে যাই হোক, এখন বলেন কি চান আমার কাছে? মেয়েটা বলল আপনার ঠোঁটে একটা লিপ কিস করতে চাই। আমি বললাম বুঝেছি, স্বামী মারা গেছে তো এজন্য মাথা খারাপ হয়ে গেছে, অন্য কোথাও যান, এসব আমার দ্বারা হবে না। মেয়েটা বলল আপনাকে কালকে মেরে ফেলা হবে। আমি বললাম কি? মেয়েটা বলল এজন্যই তো বলছি আমার শর্ত পূরণ করেন, তাহলে আমি আপনাকে সব বলবো। আমি বললাম না না, এটা কখনো সম্ভব না, আমি এটা করতে পারবো না। আপনি এক কাজ করেন, আরেকটা বিয়ে করে নেন। মেয়েটা বলল সেসব পরে, এখন আমি যা বলেছি তাই যদি হয় তাহলে আমি আপনাকে সব বলতে রাজি আছি। আমি বললাম অন্য কিছু বলেন, তাহলে আমি চিন্তা করে দেখব। মেয়েটা বলল রুম ডেট করেন আমার সাথে। আমি বললাম সরি বোন, আপনার সাথে আমি কথা বলতে রাজি না, এই বলে হাঁটতে লাগলাম। মেয়েটা বলল আচ্ছা কিছুই দিতে হবে না। আরে শোনেন। আমি বললাম বলো। মেয়েটা বলল ট্রেনে যেই মেয়েটা আপনাকে মারতে চেয়েছিল সেই মেয়ের বেস্ট ফ্রেন্ড আখি আপা। মেয়েটার কথা শুনে আমার শরীর এখন কাঁপতে লাগলো। মেয়েটা বলল আর কালকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে সবার সামনে আপনাকে মারবে, আর এখানকার লিডার হলো রাসেল বস, ওনার কথা দ্বারাই পুরো গ্রামটা চলে, আর ওর বাবাকে আপনার দাদা খুন করেছে। আমি বললাম না না, আর এই গ্রামে থাকা যাবে না, আমার আম্মু এখানে আমাকে মারতে পাঠিয়েছে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামের মানুষ আজও যে খুন খারাপি করে দেখলে যেন বিশ্বাসই হয় না। মেয়েটা বলল এখান থেকে আপনি আর চাইলেও বেঁচে ফিরতে পারবেন না, কারণ সবসময় আপনার পেছনে নজর রাখা হয়। আমি বললাম কি? মেয়েটা বলল বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখেন। পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই লুকিয়ে পড়ল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম আমার মা সত্যি কথা বলতো, ভালো মানুষের দাম নেই, এখন এটা হারে হারে বুঝতে পারছি। মেয়েটা বলল তবে আপনি হয়তো কালকের পর থেকে এই পৃথিবীর মুখ দেখতে পারবেন না, কোনোভাবেই বাঁচতে পারবেন না, কারণ পুরো গ্রামটা আপনার পেছনে পড়ে আছে, আর সবাই রাসেলকে এই গ্রামের দেবতা মনে করে, তাই ও যা বলে সবাই তাই করে। আমি মনে মনে চিন্তা করছি আমার মা হয়তো এই বিষয়টা জানতো না, ওরা যে সবাই এক নৌকার মাঝি, যদি আম্মু জানতো তাহলে আমাকে আর এখানে পাঠাতো না। আচ্ছা আমি কি কিছু করতে পারি? হয়তো এসব হবে না আমার দ্বারা। মেয়েটা বলল কি চিন্তা করেন? আমি বললাম আমাকে ওরা যে ধোকা দিবে আমার মা সেটা জানতো না,
আমি ভাবতেও পারছি না ওদের পরিবার এতটা খারাপ। সবার মুখ দেখে মনে হয় কতটা নিষ্পাপ। মেয়েটা বলল, এই বিপদ থেকে আমি আপনাকে বাঁচাতে পারি যদি আপনি আমার কথা শুনেন। আমি বললাম, যেখানে সবাই আমার পেছনে পড়ে আছে সেখানে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব। মেয়েটা বলল, এই কথাগুলো আমি যদি না বলতাম তাহলে কি আপনি জানতে পারতেন? কালকে মরার পরে হয়তো জানতে পারতেন। আমি বললাম, জেনেই বা আমার কি আসে যায়, তবুও তো বাঁচার আশা নেই। মেয়েটা বলল, শেষ ভরসা আমাকে করতেই পারেন। আমি বললাম, বলেন দেখি আপনি কি বলতে চান। মেয়েটা বলল, আমার আপনাকে পছন্দ হয়েছে। যদি আপনি আমাকে বিয়ে করে ঘরজামাই থাকতে পারেন তাহলে আমি যেভাবেই হোক আপনাকে বাঁচিয়ে নিব। মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আমি বললাম, একটা কথা বলি, প্রেম ভালোবাসা এভাবে হয় না, এগুলো মন থেকে হওয়া চাই। তাই বলছি, আমার এই বিপদে সুযোগ নেবেন না। আর আমি মৃত্যুকে ভয় করি না, যা হবার কালকেই দেখা যাবে। মেয়েটা বলল, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আর লাভ নেই। যেখানে আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না সেখানে আপনাকে কিভাবে? আমি বললাম, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন না? একা একা ভালো লাগে? মেয়েটা বলল, আমার কথা বাদ দেন, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। কিছুই করতে পারলাম না আমি, মাফ করবেন। আমি বললাম, চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে এমনেই। মেয়েটা বলল, পালানোর চেষ্টা করবেন না? আমি বললাম, পালিয়ে গেলে কি আর বাঁচতে পারবো? দেখা যাবে কালকে, যা হবার সবার সামনেই হবে। মেয়েটা বলল, আমি যে আপনাকে এগুলো বললাম, যদি আখি আপু জানতে পারে তাহলে আমাকেও মেরে ফেলতে পারে। আমি বললাম, তোমার বোন, আর তোমাকেই মেরে ফেলবে? মেয়েটা বলল, আপনি আপুকে চিনেন না, ওর ভিতরে কোনো মায়া দয়া নাই, হিংস্র পশুর মতো। আমি বললাম, দেখে এমনটা লাগে না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে যেন বন্দি জীবন পার করছো। মেয়েটা বলল, শুধু আমি না, এই গ্রামের সবাই বন্দি জীবন পার করছে। সবাই ওদের থেকে বাঁচতে চায়, কিন্তু ওদের ক্ষমতা আছে তাই রাসেলের কথাই এই পুরো গ্রামটা চলে। আমি বললাম, শুনে খুব খারাপ লাগলো, আমি যদি পারতাম সবাইকে মুক্ত করে দিতাম, কিন্তু পুলিশ কি করে? মেয়েটা বলল, ওদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে। আচ্ছা, এত কিছু জানার পরেও আপনি কিভাবে স্বাভাবিকভাবে কথা বলছেন? এই মুহূর্তে যদি আমাকে বলা হতো কালকে আমার মৃত্যু, আমি তো কই গিয়ে যে পালাতাম ঠিক ঠিকানা নেই। আমি বললাম, ভয় আমারও হচ্ছে, কিন্তু সবকিছু কন্ট্রোল করতে শিখে গেছি, দেখি সামনে কি হয়। আচ্ছা, এত কথা হয়ে গেল, তোমার নামটা তো জানা হলো না। মেয়েটা বলল, পরিচয় না দিয়ে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, থাক, যদি আপনার সাথে হঠাৎ কোনো দিন দেখা হয় তখন জেনে নিবেন। আমি বললাম, আমার মৃত্যু হবে জেনেও এই কথা বলছেন? মেয়েটা বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি বেঁচে যাবেন। আমি বললাম, চলেন, এখন আর কোথায় যাব? মেয়েটা বলল, বাসায় চলেন। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই, খোঁজাখুঁজি করছি। মেয়েটা বলল, কি খুঁজছেন? আমি বললাম, ফোনটা তো পকেটে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। মেয়েটা বলল, পড়ে যায় নাই, নিয়ে নেওয়া হয়েছে। যদি বাসায় ফোন করে জানিয়ে দেন। আমি বললাম, ওদের তো আমি দেখে নিব। মেয়েটা বলল, শুনেছি আপনি নাকি কারো উপর রাগ করেন না। আমি বললাম, আপনি জানেন কি করে? মেয়েটা বলল, শুধু আমি না, মাইকিং করে সবাইকে আপনার বিষয়ে বলে দেওয়া হয়েছে। আমি বললাম, কালকে এই হয় আমি নিজে মরবো, না হলে সব কয়টাকে মারবো, এসব আর সহ্য করা যাবে না। মেয়েটা বলল, কিন্তু আপনার ভেতরে মনে হয় সে রাগ নেই। আমি বললাম, সেনাবাহিনীর ট্রেনিং করা আছে আমার। মেয়েটা বলল, তো চাকরি করলেন না কেন? আমি বললাম, আমি নিজের মতো চলতে পছন্দ করি, তাই ছেড়ে চলে এসেছি। আর তাছাড়া আমার বাবার টাকা পয়সার অভাব নেই। হঠাৎ কোথায় থেকে আখি এসে বলল, কিরে, তোরা এখনো এখানে কি করিস? আমি বললাম, আপনার সম্পর্কে জানার চেষ্টা করছি। আখি বলল, আমার সম্পর্কে জেনে তুই কি করবি? বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনার ফোনটা একটু দিবেন, আম্মুর সাথে কথা বলবো। আখি আমার দিকে তাকিয়ে বলল, কারোর সাথে কথা বলার চেষ্টা করিস না, না হলে তুই বিপদে পড়বি। হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর আমাকে ভেতরে ঢুকিয়ে বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে কি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না? সত্যি সত্যি মেরে ফেলবে ওরা আমাকে। পরিবারের কারো মুখ আমি আর হয়তো দেখতে পারবো না, কিন্তু বিনা কারণে কেউ যদি আমার গায়ে হাত তুলে, আম্মুর কসম করে বলছি, সব কয়টাকে এখানে কেটে রেখে দিব। যদি আমার মরণ হয় তাও ওদের দেখে নিব। তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, আম্মু এখানে আমাকে নিজের সাহস জোগাতে পাঠিয়েছে, কিন্তু মৃত্যুর মুখে রেখে কেন? সকালে ঘুম থেকে উঠে মন খারাপ করে বিছানার উপর বসে আছি আর চিন্তা করছি, আচ্ছা, আমি কি সত্যি কারো উপর রাগ করতে পারি না? মানুষ যা ইচ্ছা আমাকে তাই বলে, কেন জানি নিজেকে আজকে অসহায় লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম, দেখি সুমন এসেছে। সুমন বলল, চলো আমার সাথে। সুমন আমাকে হলরুমে নিয়ে গেল। সেখানে সুমনের পরিবারের সবাই আছে, শুধু আখিকে চোখে পড়ছে না।
সবাই কেমন একটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাকা বলল, খুব মায়া লাগছে রে তোকে দেখে। আমি বললাম, মিথ্যা বলে আমাকে এখানে নিয়ে এসেছেন, লজ্জা করে না আপনার? ঠাস করে কাকা একটা চড় দিয়ে বলল, তোকে তো এখানেই মেরে ফেলতাম। আমি বললাম, আম্মুর কথা শুনে আমি আপনাকে অনেক সম্মান করতাম, আর আম্মু বলেছে দেখেই আমি এখানে এসেছি, কিন্তু আপনার পেছনে যে এই রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। কাকা বলল, আমি খারাপ তাই না? যখন তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেললো তখন তোর এই যুক্তি কই ছিল? একসাথে উঠা বসা ছিল আমাদের। আমার নিজের চোখের সামনে তোর দাদা আমার বন্ধুকে মেরে ফেলেছে। তোর দাদা মারা গেছে দেখে মনে করিস না তোরা কেউ বাঁচতে পারবি? কাউকে ছাড়বো না আমি। আমি বললাম, এক হাতে কখনো তালি বাজে না, এটা তো জানেন। কাকা বলল, তোর দাদার গুণ তোর ভেতরে আছে, তবে তোর সাহস নাই, এইটুকুই পার্থক্য। আমি বললাম, যদি আমি একবার বেঁচে যেতে পারি আমার আম্মু হয়তো আপনাকে ছাড়বে না। কাকা বলল, এজন্যই তো তোকে মেরে তোর মাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবো। আমি বললাম, আমার আম্মুকে হয়তো তুই এখনো চিনিস না। আখি বলল, এত চিনে কি হবে? যাকে মারবো তার চরিত্র সম্পর্কে জেনে আমরা কি করব? সরাসরি গুলি করে উপরে পাঠিয়ে দিব, পরে যা হয় সে দেখা যাবে। আখিকে দেখে আমি অবাক হয়ে গেছি। আখি একদম মেয়ের রূপ পাল্টে ফেলেছে। ওকে দেখলে যে কেউ বলবে ছেলে। আখি বলল, কি রে, আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, রূপ তো ভালোই বদল করতে পারেন। সুমন বলল, আপু এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, ওইদিকে মনে হয় রাসেল ভাইয়া অপেক্ষা করছে। আখি বলল, ওহ তাই তো, এই তাড়াতাড়ি চল। কাকা বলল, আরে ছেলেটা সেই রাত থেকে কিছু খায় নাই, কিছু তো খেতে দে। কাঁচা মাংস আছে নাকি আমাদের ঘরে? আখি বলল, মরার পর ভালো করে খাবে। ও শেট, একটা বিষয় তো ভুলেই গেছি। সুমন, আমার রুম থেকে বটিটা নিয়ে আয় তো। সুমন হাতে করে একটা বটি নিয়ে আসলো। আমার শরীর থেকে শার্টটা খুলে ফেললো। সবাই মিলে আমার শরীরে মরিচের গুঁড়া দিয়ে সাজিয়ে দিতে লাগলো, আর এইদিকে আমার শরীর জ্বলন্ত আগুনের মতো জ্বলতেছে। আখি বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? সামনে আরো কষ্ট দিয়ে তোকে মারা হবে, শুধু দেখতে থাক। আখি আমাকে নিয়ে বাহিরে চলে গেল। দেখি একটা খোলামেলা ট্রাক, আর সেই ট্রাকে যে মেয়েটা আমাকে ট্রেনের ভেতরে মারতে চেয়েছিল সেই মেয়েটা। মেয়েটা বলল, আরে আয় আয়, তোর জন্যই আমি অপেক্ষা করছি। আমাকে ওরা সবাই খেলার পুতুল বানিয়ে ফেলেছে, যেভাবে বলছে সেভাবেই আমাকে নাচাচ্ছে। আখি বলল, কি অবস্থা তোর? মেয়েটা বলল, অনেক অনেক খুশি আজকে আমি, বাবার খুনির পরিবারের একজনকে মারতে পারবো আজকে। আমি বললাম, মেয়েদের এই খুন খারাপিতে মানায় না জানেন। মেয়েটা বলল, বাবা তুই তো দেখি আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি। আমি বললাম, আমাকে মেরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? মেয়েটা বলল, তোর পরিবারকে যতক্ষণ পর্যন্ত মারতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না, আর এরপরেই আমার শান্তি হবে। আমি বললাম, এখনো অনেক সময় বাকি আছে, বলা তো যায় না কার কখন সময় আসে। মেয়েটা বলল, তোরে তো ট্রেনের মাঝেই মেরে দিতাম, কিন্তু আখি বলল, অনুষ্ঠানে সবার সামনে তোকে মেরে প্রতিশোধ নিব। আখি বলল, তবে তুই যাই বলিস ছেলেটা কিন্তু সুন্দর আছে, কি সুন্দর সিক্স প্যাক বানিয়েছে দেখেছিস? মেয়েটা বলল, বানিয়ে কি হবে, এগুলোর তো দাম নাই, এর ব্যবহারও করতে শিখতে হবে, আর ও তো একটা বলদ। আরে আরে, তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? আখি বলল, ওর পুরো শরীরে মরিচ লাগিয়ে দিয়েছি, ও যে এত কিছু কিভাবে সহ্য করছে কিছুই বুঝতে পারছি না আমি। মেয়েটা বলল, এই এক কাজ করি, ওর সাথে কয়েকটা পিক নেই। কিছুক্ষণ পর আমাকে এক জায়গায় নিয়ে এলো। দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাবেশ এখানে, সবাই আনন্দ উল্লাসে নাচানাচি করছে। আমাদের নামতে দেখে সবাই ফুল ছিটিয়ে দিয়ে বরণ করছে। আখি বলল, আজকে মনে হয় পুরো খেলা জমবে। আমাকে একটা স্টেজে নিয়ে যাওয়া হলো, যেখানে লম্বা চুলওয়ালা একটা ছেলে বসে আছে। মনে হলো এটাই রাসেল। রাসেল বলল, এই আমার সামনে আজ পর্যন্ত কারো দাঁড়ানোর ক্ষমতা হয় নাই, হাঁটু গেড়ে বসে পড়। আমাকেও বাধ্যতামূলক তাই করতে হলো। রাসেল বলল, তোর নামটা জানি কি? আখি বলল, ভাই এর নাম রনি। রাসেল বলল, আখি তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আজকে ওকে আমি হাতের কাছে পেয়েছি। আখি বলল, না ভাইয়া, এটা তো আমার কর্তব্য ছিল। আমি বললাম, তোর এত কাহিনী দেখার সময় আমার নাই, মারার হলে মেরে দে। রাসেল বলল, আমাকে তুই করে বলিস, তোর তো সাহস কম না। মেয়েটা বলল, ভাইয়া তুই শুধু একবার বল, ওকে এখানেই মেরে দেই। রাসেল বলল, আরে একটু অপেক্ষা কর। আমাদের সামনে একটা ছেলে লম্বা তলোয়ার রেখে গেল, একদম ফ্রেশ নতুন, তলোয়ারটা চকচক করছে। রাসেল বলল, তুই আজকে বাঁচতে পারবি না, এটা শিওর, তবে তোর বাঁচার ইচ্ছা হচ্ছে না? আমি বললাম, আমার চোখের সামনে আমি নিজের মৃত্যু দেখেছি, তুই আমাকে আর কি মারবি? রাসেল বলল, এই শালা তো আসলে হিজড়া। আমি বললাম, দেখ যা করার কর, আমি কিছু বলবো না, তবে আমার সম্মানের উপর আঘাত করবি না। রাসেল বলল, আমি ভয় পেয়েছি রে, এই তোরা সবাই দেখ আমি ভয় পেয়েছি, ও আমাকে মেরে ফেলবে, আমাকে তোরা কেউ বাঁচা। হাসির রোল পড়ে গেল রাসেলের কথা শুনে। রাসেল বলল, আচ্ছা তুই কেন মানুষের উপর রাগ করিস না, এটা জানতে পারি? আমি বললাম, ভালো মানুষের দাম নাই আজকাল, এখন বুঝতে পারছি।
তোর মতো কুকুর হওয়ার দরকার ছিল, তাহলে হয়তো এখানে বাঁচতে পারতাম। রাসেল বলল, আমাকে কুকুর বললি তাতে আমি কিছু মনে করি নাই। মরার পর তোর মাংস রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো, এটা শিওর। আচ্ছা, তোর কি একটুও রাগ হচ্ছে না? আমি বললাম, বিনা অপরাধে আমাকে মারবি, এজন্য একটু রাগ হচ্ছে। রাসেল বলল, কই, আমি তো দেখতে পারতেছি না। হিজরার বাচ্চা হিজরা। আমি চোখ বন্ধ করে নিলাম রাসেলের কথা শুনে। রাসেল বলল, আরে চোখ বন্ধ করলি কেন? রাগ হচ্ছে? শুন, তুই মরার পর তোর মা আর তোর বাবাকে বুঝিয়ে এখানে এনে ওদেরকেও এভাবে মারবো, তবে এর থেকেও আরো বেশি অপমান করে। কি রে, কথা বলিস না কেন? আচ্ছা, আমার কেন জানি সন্দেহ হয় তুই কি আদৌ কোনো পুরুষ নাকি হিজড়া। কি রে, তোরা সবাই কি বলিস? বাহির থেকে আওয়াজ আসলো, ঠিক বস। চোখ খুলে আর কোনো কথা বললাম না। বসা থেকে উঠে সামনে থাকা তলোয়ারটা দিয়ে সেকেন্ডের ভেতরে রাসেলের গলায় বসিয়ে দিলাম। ওর মাথাটা ছিটকে নিচে গিয়ে পড়ল। আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে গেল। আমার রাগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আমার পরিবারকে নিয়ে কথা বলা, তাও আবার আমি বেঁচে থাকতে, আমার সামনেই। পেছনে ফিরে আখি আর মেয়েটার গলায় ধরে শূন্যে তুলে ফেললাম। আমি বললাম, অনেক সহ্য করেছি তোদের কাহিনী, আর কত সহ্য করব? আমি হিজড়া, তাই না? আমাকে সন্দেহ হয়। দিয়েছি না তোর ভাইকে ভরে, দেখ এখন কেমন লাগে। একেবারে জীবনের ঘুম পাড়িয়ে দিয়েছি। সবকিছুর একটা সীমা আছে। আমি আর কত এসব তাকিয়ে তাকিয়ে দেখব? এখন দেখ আমি কি করতে পারি। ঘুমন্ত সিংহকে জাগানোর কি ফল? ওরা বাঁচার জন্য পাগুলো ছোড়াছড়ি করছে। আখিকে লাথি দিয়ে দূরে ফেলে দিলাম, আর রাসেলের বোনকে রাসেলের উপর ফেলে দিলাম। আমি বললাম, দেখ, নিজের চোখে তাকিয়ে দেখ তোর ভাইয়ের মৃত্যু। সামনে পড়ে থাকা লাঠিটা দিয়ে আখি আর রাসেলের বোনকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আমাকে মারবি তাই না? আমার পরিবারকে মারবি? কোন শালা আসবি, আয় দেখি তোদের কার কত দম। চোখ দিয়ে আমার যেন আগুন বের হচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে আমার হাত ধরে ফেললো। আমি বললাম, তবে তোরে তো। তাকিয়ে দেখি আখির চাচাতো বোন আমার হাত ধরে আছে। মেয়েটা বলল, ভাইয়া ওদের আর মারবেন না, ওরা মারা যাবে। আমি নিচে নেমে রাসেলের মাথাটা হাতে নিয়ে ওর বোনের হাতে ধরিয়ে দিলাম। নে, এখন মজা কর। আমাকে মারবি তাই না? আমি তো প্রস্তুত ছিলাম মরার জন্য, কিন্তু তোরা আমাকে মরতে দিলি না। এখন দেখ, তোর ভাইকে আমি নিজের হাতে মেরেছি, কি করবি আমার? হঠাৎ পেছন থেকে আমার মাথায় কে জানি আঘাত করলো। পেছনে ফিরে তাকানোর আগেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তবে একটা কথা স্পষ্ট শুনতে পেরেছি, ছাড়বো না আমি কাউকে, পালিয়ে কই যাবি? যখন একটু তাকানোর শক্তি পেলাম, তখন আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কই আছি। আমি চারপাশে তাকিয়ে দেখি ট্রেনের রাস্তার উপর শুয়ে আছি। এটা দেখে খুব অবাক হলাম। ট্রেনের হর্নের শব্দ আসছে, মনে হচ্ছে কাছাকাছি ট্রেন চলে এসেছে। শরীরের যতটুকু শক্তি ছিল সবটা দিয়ে রাস্তা থেকে সরে গেলাম, আর এই মুহূর্তেই ট্রেন চলে আসলো। যাক, কোনো মতে বাঁচতে তো পারলাম। হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথার অনুভূতি পেতে লাগলাম। তাকিয়ে দেখি বুকের বাঁ পাশ থেকে রক্ত বের হচ্ছে। একটা বুলেট আটকে আছে বুকের ভেতর। আমাকে গুলি করা হয়েছে। যে করেই হোক এখন আমাকে হাসপাতালে যেতে হবে, না হলে মনে হয় এখানেই মারা যাব। আর শরীরে মরিচ থাকার কারণে অনেক জ্বালাপোড়া করছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। শরীরে এতটুকু শক্তি নেই যে কোনো দিকে হেঁটে যাব, তাও উঠে হাঁটার চেষ্টা করছি। ওই তো সামনে একটা ছোট গ্রাম দেখা যায়। কোনো মতে গ্রামের দিকে গেলাম। গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে খেলা করছে। আমাকে দেখে ওরা বলল, এই দেখ, পাগল এসেছে। হায়রে কপাল, এখন আমাকে ওরা রাস্তার পাগল বানিয়ে দিয়েছে। হেঁটে হেঁটে একটা বাড়ির সামনে গেলাম, আর ছেলে মেয়েগুলো আমাকে পাগল পাগল বলে পিছু পিছু আসছে। দেখি একজন বয়স্ক মহিলা বসে বসে পান চিবাচ্ছে। আমি একটু জোরেই বললাম, আন্টি আমাকে একটা হেল্প করবেন? মহিলাটা বলল, এই পাগল ছাগল যে কোথায় থেকে আসে বুঝি না, মাফ করো বাবা, তোমাকে খাওয়ানোর মতো ঘরে কিছুই নেই। আমি বললাম, আন্টি এমন কিছুই না, শুধু আপনার ফোনটা একটু দিবেন, 1 মিনিট কথা বলবো। মহিলা বলল, পাগলে তো দেখি সেই রকম যুক্তি দিতে পারে, ফোনটা নিয়ে পালিয়ে যাবি না তো? এখন আমার যে অবস্থা, যে কেউ দেখলে পাগল বলবে, এটাই স্বাভাবিক। আমি বললাম, বিশ্বাস করেন আন্টি, খুব বড় একটা বিপদে পড়েছি, আর আমি পাগল নই। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম। আন্টি বললেন, পাগলে কি আর বলে আমি পাগল? এই ছেলে মেয়েরা তোমরা তাকিয়ে দেখছো কি? ওকে এখান থেকে তাড়িয়ে দাও। হঠাৎ একটা মেয়ে বের হয়ে বলল, এই তোমরা থামো, একদম ওনার গায়ে কেউ হাত দিবে না। মেয়েটা দেখতে আমার বোনের বয়সী। মেয়েটা আমার কাছে এসে বলল, কি হয়েছে ভাইয়া? আর আপনাকে দেখে তো পাগল মনে হয় না, শরীরে এত রক্ত কেন আপনার? আর বুকের মাঝে এটা কিসের আঘাত? আমি বললাম, আমাকে গুলি করা হয়েছে, এজন্য রক্ত বের হচ্ছে, আমাকে একটু হেল্প করেন। শুধু একটা ফোন করব, আপনার মোবাইলটা একটু দিবেন?
মেয়েটা আমার কাছে ফোনটা দিয়ে বলল, তাড়াতাড়ি করুন, আপনার তো অনেক ব্লাড বের হচ্ছে। আম্মুর নাম্বারটা তুলে কল দিলাম। ফোন ধরতেই আম্মু বলল, থানা থেকে বলছি, আপনি কে, কিভাবে আপনার সাহায্য করতে পারি? আমি বললাম, আম্মু আমি। আম্মু বলল, রনি বাবা তুই কই আছিস? তুই 2 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই। ওরা আবার তোকে কিছু করে নাই তো? আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। আমি বললাম, এত কথার উত্তর দিতে পারবো না আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন একটু পরে আমি মারা যাব। বুকের মাঝে একটা বুলেট এখনো ঢোকানো আছে, শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। জানি না আমার বাঁচার সম্ভাবনা কতটুকু, আর ব্যথা তো সহ্য করছি। আম্মু বলল, ওরা তোকে কি করেছে, আর তুই এখন কোথায় আছিস, তাড়াতাড়ি বল। আম্মু টেনশন নিয়ে কথাগুলো বলছে, বোঝাই যাচ্ছে। আমি বললাম, আপু এটা কোন গ্রাম? মেয়েটা বলল, জি ভাইয়া, এটাকে বলা হয় নেত্রকোনা রাজবাড়ি। আমি বললাম, কি বললে আপনাদের বাড়ি খুঁজে পাবে? মেয়েটা বলল, পান ব্যবসায়ী খোকন মিয়া বললেই সবাই চিনবেন। আম্মু বলল, আমাকে আর বলতে হবে না, আমি শুনছি। কিছুক্ষণ পর এখানকার পুলিশ তোকে নিয়ে যাবে হাসপাতালে, তুই কোনো চিন্তা করিস না। আমি আমার ছেলেকে কখনো মরতে দিব না। আমি আসছি বাবা, একটু অপেক্ষা কর। আমি আর কিছু না বলে ফোনটা কেটে মেয়েটার হাতে দিয়ে নিচে বসে পড়লাম। মেয়েটা বলল, ভাইয়া আপনার খুব কষ্ট হচ্ছে? আমি বললাম, তবে কি করার, সহ্য করতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজকে হয়তো আমাকে এখানেই মরতে হতো। মেয়েটা বলল, কেন জানি আপনাকে আমার দেখে পাগল মনে হলো না, কিন্তু আপনার এই অবস্থা কি করে? আমি বললাম, অনেক বড় কাহিনী, আরেকদিন দেখা হলে বলবো। মেয়েটা বলল, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাব, চলেন আমার সাথে। আমি বললাম, লাগবে না আপু, পুলিশ আসছে। মেয়েটা বলল, ও মা, পুলিশ কেন? আমি বললাম, ভয় পাবেন না, আমার আম্মু পুলিশ অফিসার। মেয়েটা বলল, বুঝে গেছি, কিন্তু আপনার শরীরের এসব লাল লাল দেখা যায়, এগুলো কি? আমি বললাম, মরিচের গুঁড়া মিশিয়ে দেওয়া হয়েছে আমার শরীরে। মেয়েটা বলল, কি? আমি বললাম, মেয়েটা এটা শুনেই দৌড়ে কোথায় চলে গেল। কিছুক্ষণ পর একটা বালতিতে পানি এনে আমার দিকে ছুঁড়ে দিল, যার কারণে শরীরের সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি বললাম, ধন্যবাদ আপু। দেখতে দেখতে পুলিশ এসে গেল। এক অফিসার আমার কাছে এসে বলল, আপনি কি রনি? আমি বললাম, জি। আম্মু আপনাদের পাঠিয়েছে তাই না? পুলিশ বলল, কোনো কথা বলবেন না, আপনার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি গাড়িতে ওঠেন, আপনার কিছু হয়ে গেলে ম্যাম আমাদের ছাড়বে না। আমি গাড়িতে বসে বললাম, ভালো থাকবেন আপু, আবার হয়তো আপনার সাথে দেখা হবে। মেয়েটা হাত বাড়িয়ে আমাকে বিদায় জানিয়ে দিল। তবে ওর হাতে একটা ট্যাটু দেখতে পেলাম, যেটা আমি আখির মুখের নিচে দেখেছি। এই রহস্য হয়তো আমি এই মেয়েটার কাছ থেকে জানতে পারবো। আগে তো আমি বেঁচে নেই, হাসপাতালে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। যখন আমার জ্ঞান ফিরল, ডাক্তার বলল, সঠিক সময়ে আপনি না আসলে হয়তো ব্লাডের অভাবে মারা যেতেন। একটু পর এক অফিসার এসে বলল, তোমার কি অবস্থা, এখন ভালো আছো? আমি বললাম, জি অনেকটাই ভালো আছি। আম্মু কি এখন আসবে? অফিসার বলল, চিন্তা করো না, একটু পরেই উনি এসে যাবেন। আচ্ছা তোমার কি হয়েছে বলতে পারবে? আমি বললাম, আপনি আমাকে সাহায্য করেছেন এটাই অনেক, তবে আমার কিভাবে কি হয়েছে এটা জানতে চাইবেন না। অফিসার বলল, আচ্ছা সমস্যা নেই, তোমার মাকে তো তুমি চিনো, উনি কতটা রাগী, এসে আমাদের বকাবকিও করতে পারে। আমি বললাম, আমি তো আছি, চিন্তা করতে হবে না। অফিসার বলল, আমার একটু প্রমোশন দরকার, ঘরে ছেলে মেয়ে আছে, এই টাকায় হয় না, যদি তোমার মাকে বলে একটু। আমার আম্মু পুলিশ হয়েছে তো কি হয়েছে, ওনার উপর লেভেল পর্যন্ত হাত আছে, কখন কি করতে হয় উনি খুব ভালো করেই জানেন। আমি বললাম, থাক থাক, আর বলতে হবে না, এত টাকা দিয়ে কি করবেন, আবার প্রমোশন লাগে? অফিসার বলল, এই তো ম্যাডাম এসে গেছেন। আম্মু গাড়ি থেকে নেমেই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আম্মু বলল, বাবা এসব কিভাবে হলো, তোরে কে কি করেছে বল, ওদের ঘর থেকে টেনে বের করে মারবো আমি। আমি বললাম, আম্মু এসব কিছু নিয়ে এখন চিন্তা করো না, আমি যদি মারা যেতাম। আম্মু বলল, বাবা এসব অলক্ষণে কথা একদম মুখে আনবি না। মাহিকে দেখি আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি রে মাহি, ভালো আছিস তুই? মাহি বলল, আমি আরো আগেই আম্মুকে বলেছি আমি ভাইয়ার কাছে যাই, কিন্তু উনি আমাকে যেতে দেয় নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু আমার কপালে হাত দিয়ে বলল, বাবা এসব কিভাবে হলো, আমাকে একটু বলবি? আমি বললাম, আম্মু আগে আমাকে একটু সুস্থ হতে দাও, পরে বলি। আম্মু বলল, তোর যখন ইচ্ছা তখন বলিস, কেমন? হঠাৎ এক সাইডে সুমনের মতো কাউকে দেখলাম, বুঝে গেলাম ওরা হয়তো জেনে গেছে আমি এখনো বেঁচে আছি। ভুল করেছি আমি, অনেক বড় ভুল। সাপকে ঠিকই মেরে ফেলেছি, কিন্তু সাপের বাচ্চাদের যে আমার মারা উচিত ছিল, এটা তখন আমার মাথায় ছিল না। এক সময় সাপের বাচ্চাগুলো বড় হয়ে আমাকে খুঁজবে মারার জন্য, আমিও দেখব আমি থাকতে ওরা কিভাবে আমার পরিবারের গায়ে হাত তুলে। আগে আমাকে সুস্থ হতে দে, তোদের জন্য যেহেতু খুনি হয়েছি, তাহলে তোরা কিভাবে যে আমার হাত থেকে বাঁচবি এটাও আমি দেখতে চাই। আমি বললাম, আম্মু আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না,
মাহি বলল, হঠাৎ তোর কি হলো, এমন ছটফট করছিস কেন? আমি বললাম পরে বলবো, এখন আমি কি বলছি সেটা করো। আম্মু বলল, অফিসার আমার ছেলেকে ধরে গাড়িতে তুলে দিয়ে আসো। আম্মুর কথা মতো ওরা আমাকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। আম্মু বলল, তুই একটু অপেক্ষা কর, আমি ভেতরের ঝামেলাগুলো মিটিয়ে আসি। অফিসার বলল, আরে ম্যাম, আমি থাকতে আপনি কেন, আপনি চলে যান, আমি এসব দেখে নিব, শুধু ভাইয়া একটু। আমি বললাম, আচ্ছা আমি দেখে নিব, তুমি চিন্তা করিও না। আম্মু বলল, কি রে বাবা? আমি বললাম, কিছু না আম্মু, পরে তোমাকে বলবো, আগে চলো। আম্মু ড্রাইভিং করছে আর মাহি আর আমি পেছনে বসে আছি। মাহি বলল, ভাই সত্যি তোর গায়ে কে হাত তুলেছে? আমি বললাম, থাক বোন, পরে বলবো, এখন ভালো লাগছে না, সেই রাত থেকে কিছু খাই নাই, শরীরে এক ফোঁটাও শক্তি নাই আমার। সাথে সাথে আম্মু গাড়িটা ব্রেক করে বলল, কি? আমি বললাম, আরে আম্মু গাড়ি চালাও, বাসায় গিয়ে একেবারে খাবো। আম্মু বলল, তোকে কে কি করেছে, কে কি বলেছে আমাকে বলতেছিস না, তুই দাঁড়া, আমি হোটেল থেকে তোর জন্য খাবার কিনে আনছি। আমি বললাম, তাড়াতাড়ি যাও। আম্মু খাবার এনে আমার হাতে দিল। মাহি বলল, ভাইয়া আমার কাছে দে, আমি তোকে খাইয়ে দেই। আমি বললাম, তাহলে তো আরো বেশি ভালো। আমি খাবার খাচ্ছি আর আম্মু একটু পরপর আমার দিকে তাকিয়ে দেখছে। আমি বললাম, কি হলো আম্মু, এভাবে একটু পরপর পেছনে তাকালে অ্যাক্সিডেন্ট করবে তো। আম্মু বলল, আমার ছেলের গায়ে কে হাত তুলেছে, তার কলিজাটা আমি মেপে দেখতে চাই, ওর ভেতরে কতটুকু সাহস আছে। আমি বললাম, আরে আম্মু এসব বাদ দাও, যা হয়েছে সব ভুলে যাও। আম্মু বলল, তুই না বললেও আমি এর খোঁজ নিব, ছাড়বো না আমি কাউকে। আমি বললাম, দেখ মাহি, আম্মু কি শুরু করেছে। মাহি বলল, ঠিকই তো বলেছে আম্মু, আমিও তোর কসম করে বলছি ওকে আমি ছাড়বো না। আমি মনে মনে বলছি, তুই ছাড়বি আর না ছাড়বি কি, আমি তো ওকে মেরেই ফেলেছি। এখন যদি আম্মুকে বলি আমি একজনকে খুন করেছি, আম্মু এটা শুনে জীবনেও বিশ্বাস করবে না। যে ছেলে কারোর সাথে কোনোদিন রাগ করে কথা বলে না, সে নাকি আবার মানুষ খুন করবে। পরে উল্টো আম্মু আমাকে দোষ দিবে, যখন আম্মু বলে তখন 2-5 বুঝিয়ে দিব। মনে মনে এগুলো বলছি আর চুপ করে হাসছি, কি ছিলাম আর কি হলাম। আবার হঠাৎ আম্মু ব্রেক করলো। আমি বললাম, আম্মু এখন আবার কি হয়েছে? মাহি বলল, সামনে তাকিয়ে দেখ। সামনে তাকিয়ে দেখি 2টা মেয়ে আর একটা ছেলে, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে পুলিশ, ওর গায়ে পুলিশের পোশাক আছে। মেয়েটা চশমা পরতে পরতে আমাদের গাড়িতে হাত রেখে বলল, এই মহিলা, এই পুলিশের জিপ গাড়ি কোথায় থেকে চুরি করে আনলি? মাহি বলল, আম্মুকে মহিলা বলিস, তোরে তো, তুই চিনিস আমার আম্মুকে? আমি বললাম, মাহি চুপ কর, দেখি আম্মু কি বলে। আম্মু বলল, তোমাদের পরিচয়টা কি জানতে পারি? দাঁড়িয়ে থাকা চিকন মেয়েটা বলল, এই যে আপনি কার সাথে কথা বলছেন জানেন? উনি আমাদের থানার ওসি, তাই উনি যাই বলে তাই করবেন। মনে রাখবেন, সম্মান দিয়ে কথা বলবেন, না হলে ম্যাম কিন্তু অল্পতেই রেগে যায়। আমি আস্তে করে বললাম, মাহিরে, আজকে মনে হয় ওরা শেষ। মাহি বলল, শেষ তো হবেই, তবে আমার মনে হচ্ছে ওরা ভুয়া পুলিশ। আম্মু বলল, আচ্ছা তাহলে বলো এখন আমাদের কি করতে হবে? চশমা পরা মেয়েটা চুলগুলো সামনে এনে বাতাসে উড়াতে উড়াতে বলল, গাড়ির কাগজপত্র আছে নাকি? আম্মু বলল, পুলিশের গাড়িরও নাকি কাগজ থাকে, এটা তো আগে জানতাম না। মেয়েটা বলল, কোন থানার সামনে থেকে এই গাড়ি চুরি করে আনছেন? আবার বলেন, পুলিশের গাড়ির কাগজপত্র লাগে নাকি? আমি বললাম, এই যে ম্যাডাম, বাঁচার কোনো ইচ্ছা আছে নাকি? কাকে কি বলছেন জানেন? আম্মু বলল, বাবা তুই চুপ থাক, দেখি উনি কি বলে। আমরা তো অপরাধী, গাড়ি চুরি করে সত্যিই ধরা পড়ে গেলাম। গাড়িটা আমাদের চুরি করা উচিত হয় নাই, তাও আবার পুলিশের। আমাকে মাফ করে দেন ম্যাম। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার অনেক সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। মেয়েটা বলল, এই ছেলে তুই কে রে, এত কথা বলিস কেন? দেখে তো তোকে সুস্থ লাগছে না, নাকি আমার হাতে আবার গুলি খেতে চাস? মাহি বলল, ভাইয়া আজকে মজা হবে, আম্মু ওদের সাথে মজা করছে, বুঝিস না তুই? আম্মু বলল, তো এখন আমাদের কি করতে হবে? মেয়েটা বলল, কিছু মালপানি দিয়ে দেন, তাহলে কেউ আপনাদের কিছু বলবে না। আম্মু বলল, ওহ তাই, কিন্তু টাকা পয়সা তো আমাদের কাছে নেই। আবার চিকন মেয়েটা তেরে এসে বলল, এই মহিলা, ম্যামের মুখের উপর কথা বলার সাহস কি করে হয়? মাহি বলল, তোকে তো, আবার আমার আম্মুকে মহিলা বলিস? আম্মু বলল, মাহি শান্ত হ, এসব পিচ্চি ছেলে মেয়ে, এখনো এত বুঝে না। এটা বলতেই মেয়েটা চশমা খুলে বলল, কনস্টেবল এখনই ওদের জেলে ঢুকিয়ে দাও। পাশে থাকা মেয়েটা বলল, থাক ম্যাম, মাফ করে দেন। আর শোনেন, ম্যাম যা বলেছে রাজি হয়ে যান, এতে আপনাদের মঙ্গল হবে। আমি বললাম, আম্মু এদের কাহিনী আর ভালো লাগছে না, এখন বাড়িতে যাব, যা করার তাড়াতাড়ি করো।
আম্মু বলল 1 মিনিট দাঁড়া বাবা, এই ছেলে এইদিকে আসো। ছেলেটা আম্মুর কাছে এসে বলল কি হয়েছে এখানে, আর এত ঝামেলা এখানে কিসের? আম্মু বলল তোমার আইডি কার্ড দাও। ছেলেটা আইডি কার্ড দিল আম্মুর হাতে। সত্যি তাহলে ছেলেটা পুলিশ, কিন্তু মেয়েগুলো কারা? আম্মু বলল ওরা তোমার কি হয়? মেয়েটা বলল এই মহিলা তো বেশি বেশি করছে, ভাইয়া তুই সর, আজকে ওদের জেলে ঢুকিয়ে দিব। আম্মু আইডি কার্ডটা ছেলেটার হাতে দিয়ে বলল তুমি জানো আমি কে? ছেলেটা বলল না। আরে তোরা কি শুরু করলি? চেনা নেই জানা নেই অযথা ওদের গাড়ি আটকালি কেন? আর এটা তো পুলিশের জিপ, এতক্ষণে আমার নজরে পড়লো। আসসালামু আলাইকুম ম্যাম। আম্মু বলল একজন পুলিশ অন্য পুলিশকে চেনে। আম্মুর পরিচয় দিতেই ছেলেটা সাথে সাথে স্যালুট করলো। মেয়েগুলো তো ভয়ে দৌড় দিবে অবস্থা। আম্মু বলল এখানে থেকে কেউ যদি 1 পা দূরে যাও তবে তোমাদের জেলের ভাত খাওয়াবো। ছেলেটা মাথা নিচু করে বলল সরি ম্যাম, ওরা 2 জন আমার বোন, একজন আমার চাচাতো বোন, আরেকজন নিজের আপন বোন। ওদের হয়ে আমি মাফ চাচ্ছি, আপনি প্লিজ ওদেরকে মাফ করে দেন। আম্মু বলল আমি দেখেই বুঝেছি, তাই ওদের সাথে একটু মজা নিলাম। মেয়েটা বলল ম্যাম আমাদের মাফ করে দেন, আমরা আজকে প্রথম কারোর সাথে মজা করতে গিয়ে বিপদে পড়ে গেছি। আম্মু বলল এখানে কি তুমি একাই আছো? ছেলেটা বলল না ম্যাম, ওরা একটু থানায় গেছে, আর এই সুযোগে ওরা। আম্মু বলল আমি ছাড়া অন্য কেউ হলে কিন্তু মাফ পেতে না। আমি বললাম চেহারা সুরত দেখতে তো মাশাল্লাহ, হঠাৎ এমন ফাজলামো করার ভূত মাথায় চাপলো কেন? মেয়েটা বলল ম্যাম উনি কি আপনার ছেলে? আম্মু আমার দিকে তাকিয়ে বলল হুম। ছেলেটা বলল কি হয়েছে ভাইয়ার? আমি বললাম কিছু না। আম্মু চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা বলল রাগ করলেন নাকি ভাইয়া? মাহি বলল আমি রাগ করেছি, আমার আম্মুকে তোমরা মহিলা বললা কেন? মেয়েটা বলল ম্যাম সরি, আমাদের ভুল হয়ে গেছে। পাশের চিকনা মেয়েটিকে থাপ্পড় দিয়ে বলল সব হয়েছে এর জন্য ম্যাম। ও বলে পুলিশ নাকি সবার সাথে রাগ করে কথা বলে। আম্মু বলল তোমরা দেখি পুলিশের মান সম্মান মাটিতে মিশিয়ে দিতে লাগছো। আচ্ছা এসব কথা বাদ দাও, আমি কিছু মনে করি নাই। মেয়েটা বলল আপনাকে ধন্যবাদ ম্যাম, আমরা একদিন আপনার বাসায় বেড়াতে যেতে চাই। ছেলেটা বলল এই মায়ের খাবি এখন, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আম্মু বলল থাক আর বকা দিও না। আচ্ছা এই নাও আমার কার্ড, একদিন সময় করে তোমরা 3 জন চলে আসিও। আমি বললাম দেখ মাহি, এখন একেবারে আমাদের বাসা পর্যন্ত যেতে চাই। মেয়েটা বলল ভাইয়া কিছু বললেন নাকি? আমি বললাম না না, আমি আর কি বলবো, তো এখন আমাদের সাথে চলেন, বেরিয়ে আসবেন আমাদের বাসা থেকে। মেয়েটা বলল না ভাইয়া আজকে আর যাব না, আর আপনাকে দেখে মনে হয় আপনি অসুস্থ, আগে আপনি সুস্থ হন তারপর যাব। ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলতে শুরু করলাম। আমি বললাম আম্মু চেনা নাই জানা নাই ওদের তুমি আমাদের বাড়িতে আসতে বললে কেন? আম্মু বলল ও মা আমি আবার কি বললাম, তুই নিজেই তো বললি আজকে চলেন আমাদের সাথে আমাদের বাসায়। আমি বললাম তুমি যেভাবে ওদের সাথে কথা বলতে শুরু করেছিলে তো কি বলবো আমি, আর কি সব ফালতু মেয়ে ভুয়া পুলিশ সাজার অভিনয় করে। মাহি বলল তবে তুই যাই বলিস না কেন ভাইয়া মেয়েটা কিন্তু সুন্দর আছে। আমি বললাম আহা কত যে সুন্দর তা তো দেখছি, ওদের দেখলে মনে হয় আমার শরীর থেকে কতটা মাংস কেটে ওদের শরীরে দিয়ে বলি তাও বোন চিকনা থাকিস না। আম্মু বলল সত্যি বাবা এদের মাঝে তোর কাউকে পছন্দ হয়েছে? আমি বললাম আম্মু তুমিও শুরু করে দিলে। আম্মু বলল যাই বলিস মেয়ে 2টাকে আমার খুব পছন্দ হয়েছে। মাহি বলল তাহলে দুজনকেই ভাইয়ার বউ করে নেই। আমি বললাম আম্মু তোমার মেয়েকে মুখ বন্ধ করতে বলো, না হলে এখান থেকে ঠেলা দিয়ে ফেলে দিব। আম্মু বলল গাড়ির মাঝে তোদের আর ঝগড়া করতে হবে না, চুপচাপ এখন একটু বসে থাক। তবে হঠাৎ আম্মুকে মন খারাপ করে গাড়ি চালাতে দেখে অবাক হয়ে গেছি। আমি বললাম আম্মু তোমার কি মন খারাপ? আম্মু বলল না তেমন কিছু না। আমি বললাম সত্যি করে বলো, আমি কিন্তু বুঝতে পেরেছি। আম্মু বলল একটু মন খারাপ। মাহি বলল কেন আম্মু, কেউ কি তোমাকে কিছু বলেছে? আম্মু বলল জীবনটাই কাটিয়ে দিলাম এই পুলিশের চাকরি করে, এখন একটু সুখ দরকার। আমি বললাম আমি চাকরিতে জয়েন করব আর তুমি চাকরি ছেড়ে দিবে? আম্মু বলল না রে বাবা, তবে আজকে ওই মেয়েদের দেখে মনে হলো আমার একটা বৌমা দরকার। আমি আম্মুর মতিগতি বুঝে গেছি, উনি যে কি বলতে চান, তাই চুপ করে বসে আছি। আম্মু বলল আমার এখন বয়স হয়েছে, এখন আমি আমার নাতি নাতনিদের মুখ দেখতে চাই, ওদের নিয়ে খেলা করব, ঘুরবো ফিরবো। আমি বললাম আরো বলো, তোমার যা ইচ্ছা আছে সব বলো, আর আমি শুধু শুনি। আম্মু বলল জানিস বাবা, মেয়েটা যখন কথা বলছিল তখন মনে হয়েছিল তোর জন্য একটা বউ দরকার, আর এই মেয়েটা তোর দিকে তাকানো দেখে মনে হচ্ছিল ও তোকে পছন্দ করেছে, এজন্য আমি ওকে আমাদের বাড়িতে আসতে বলছি। আমি বললাম বোন রে, আম্মুর আজকে কি হয়েছে, কোনো ভূতটুত ধরেছে নাকি? দেখ কি সব কথা বলছে। মাহি বলল ঠিকই তো বলেছে, আমারও একটা ভাবি দরকার এখন। আমি আর কোনো কথা বললাম না, তবে আম্মুর মন খারাপ দেখে আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম আম্মু আমার একটা ইচ্ছা আছে জানো? আম্মু বলল কি? আমি বললাম তুমি আমার মা, তোমার কাছে সব বলা দরকার আমার। ছোট থেকে আমি দেখছি সবসময় তুমি আমাকে আগলে রেখেছো, এটা সত্যি আমি কারো উপর রাগ করতে পারি না।
আমার দ্বারা এসব হয় না। আমি সব সময় মানুষের ভালো চাই, বাট কে কি মনে করবে তাতে আমার কিছু যায় আসে না। তুমি তো দেখেছই আমি সব সময় বই নিয়ে পড়ে থাকি, তবে সেখানে আমি রোমান্টিক ভালোবাসার গল্পের বই পড়তে পছন্দ করি। এসব পড়ে পড়ে আমারও ইচ্ছে হয়েছে আমি কারো সাথে প্রেম করব, তারপর ওকে আমি বউ করব। এটা বলেই আমি কথা বলা বন্ধ করলাম। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, খুব সুন্দর করে কথা বলতে পারিস তো তুই আজকাল। প্রেম করা দোষের কিছু নয়, তবে বাবা আজকালের ছেলে মেয়েরা এসব প্রেম নিয়ে খেলা করে, এজন্য আত্মহত্যার সংখ্যা বেশি এই দেশে। এজন্য আমার ভয় হয় বাবা এসব শুনে। মাহি বলল, আম্মু তুমি কোনো চিন্তা করিও না, দেখিও ভাইয়া একদিন আমাদের সবার মনের আশা পূরণ করবে। আম্মু বলল, যা করবি বুঝে শুনে করবি। এখন বল তোর কেমন লাগছে? আমি বললাম, এই তো আম্মু অনেকটাই ভালো লাগতেছে। বাসায় আসার পর বাবা আমাকে দেখে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। বাবা বলল, আমি কতবার তোর মাকে না করেছি ওখানে আমার ছেলেকে পাঠিও না, তাও আমার কোনো কথা শুনলো না। আজকে যদি তোর কিছু হয়ে যেত? আম্মু বলল, আসলে আমি জানতাম না। বাবা বেশ জোরেই চিৎকার দিয়ে বলল, চুপ করো, আমাদের একটাই ছেলে, আর ওকে তুমি মেরে ফেলতে চাও? আম্মু বাবার ধমক শুনে মাথা নিচু করে ফেললো, কোনো কথাই বলল না। আমি জানি বাবা আমাকে আড়ালে কতটা ভালোবাসে, কিন্তু তা কখনোই প্রকাশ করতো না। তবে আজকে বাবার ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আমি বললাম, বাবা আমার কিছু হয় নাই, এত টেনশন করতে হবে না, আর আম্মুকে একদম বকা দিবা না। বাবা টেবিল থেকে একটা প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। পরিবারের ভালোবাসা কখনোই কম হয় না, এটা আমি আজকে বুঝতে পারছি। রাতে আম্মু আমার রুমে এসে বলল, কি রে কি করিস? আমি বললাম, এই তো আম্মু ফেসবুকে ঘোরাঘুরি করছি। আম্মু আমার মাথার কাছে বসে বলল, আমি জানতে চাই তোর এসব কিভাবে হলো। আমি বললাম, আম্মু বলল, যা সত্যি তাই বলো, আমি সব জানতে চাই। আমি বললাম, আগে প্রমিস করো তুমি কারোর সাথে লাগতে যাবা না। আম্মু বলল, আচ্ছা বল। আমি একে একে আম্মুকে সব বলে দিলাম, শুধু রাসেলের বিষয়টা গোপন রাখলাম। সব শুনে আম্মুর চোখে মুখে আমি রাগের বন্যা দেখতে পেলাম। আম্মু আমার শরীরে হাত দিয়ে বলল, যে শরীরে আজ পর্যন্ত কাউকে টাচ করার সুযোগ দেই নাই, সেখানে ওরা মরিচ মাখিয়ে দিয়েছে। এই বলে আম্মু কান্না করে দিল। আমি বললাম, আম্মু বাদ দাও এসব, তুমি কান্না করিও না, আর আমার কসম করে বলো তুমি ওদের সাথে লাগতে যাবা না। আম্মু বলল, ওদের আমি না দেখে ছাড়বো না বাবা, তোর গায়ে ওরা হাত তুলেছে। আমি বললাম, আম্মু এখন কিন্তু খুব খারাপ হবে। আমি তোমাকে কি বলেছি, আমি তোমাকে হারাতে চাই না, আর ওরা ওদের এলাকার বাহিরে যেতে পারবে না, আর বাহিরে ওদের এত ক্ষমতা নাই, তুমি চিন্তা করিও না। মনে মনে বললাম, আমাদের গ্রামে আমি তো যাবই, শুধু সময়ের অপেক্ষা, আগে আমি নিজে তৈরি হয়ে নেই, তোরা সবাই একটু অপেক্ষা কর। আমার দাদার বাড়ি তোরা জোরে দখল করে রেখেছিস, তোদেরকে আমি দেখে নিব। তোদের কারণে আমাকে খুন করতে হয়েছে, এখন আমি খুনি, আর তোদের আমি ছেড়ে দিব? কখনো না। এখন আমার মিশন ফাহিম, কলিজার বন্ধু আমার, তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে। আম্মু বলল, কি চিন্তা করিস বাবা, আর আমার কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আম্মুর হাতটা আমার মাথায় রেখে বললাম, এখন বলো, কারণ আম্মুকে বিশ্বাস নেই, যেই রাগী উনি কখন কি করে নিজেও জানে না, আবার আমি উনার ছেলে। আম্মু বলল, কিন্তু? আমি বললাম, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। আম্মু বলল, এত ভীতু কেন তুই, বুঝি না। আচ্ছা যা, তোর কথাই মানলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এভাবে 20 দিন চলে গেল। এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। অনেক দিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কালকে যাব চিন্তা করলাম। সকালে রেডি হয়ে টেবিলে বসলাম। আম্মুও দেখি পুলিশের পোশাক পরে টেবিলে বসলো। আমি বললাম, আম্মু তুমি এখানে, তাহলে নাস্তা দিবে কে? প্রতিদিন খাবার তৈরি করে আমার আম্মু, এজন্যই বললাম। মাহি বলল, ভাইয়া আজকে থেকে সবকিছু আমি নিজে করব। আসলে আম্মুকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর না, এখন আম্মু শুধু বসে বসে খাবে। বাবা বলল, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেল বুঝি। আমি বললাম, বাবা তাই তো দেখছি। আম্মু বলল, আজকে কোথাও যাবি নাকি বাবা? আমি বললাম, এই তো আম্মু একটু কলেজে যাব, অনেকদিন যাওয়া হয় না। আম্মু বলল, আচ্ছা তাহলে তোরে আমি নামিয়ে দিয়ে আসবো কেমন? আমি বললাম, না আম্মু, আমি একাই যেতে পারবো, তোমার সাথে আমার একটা কথা ছিল। আম্মু বলল, বাবা বলে ফেল। আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পুলিশে ঢুকিয়ে দাও, আর আমি তোমাকে চাকরি করতে দিব না। বাবা বলল, সত্যি করে বলতো তোর কি হয়েছে? গ্রাম থেকে আসার পর তুই কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছিস। আমি বললাম, বাবা এমন কিছুই না, আম্মুর বয়স হয়েছে, তাই আম্মুকে আর কষ্ট দিতে চাই না। আম্মু বলল, তোর কথা শুনে খুশি হলাম, আমি তো কয়েকদিন পর এমনিই রিটায়ার্ড হয়ে যাব, তবে তোর চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোর ব্যবস্থা করব। আমি বললাম, ধন্যবাদ আম্মু। কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। বাসা থেকে বাহির হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ চলে এসেছি, হঠাৎ ফাহিমের বোনকে দেখতে পারলাম। সে আমার বিপরীত দিকে যাচ্ছে। ফাহিমের পরিবারের কাউকে দেখার ইচ্ছা হয় না এখন আমার, কেমন জানি একটা ঘৃণা জন্মে গেছে আমার ভেতরে।
তবে ওর জন্য হিসাবটা তুলে রেখেছি। একদিন আমি আমার বোনকে ধর্ষণ করার হিসাব নিজের হাতে নিব। ফাহিমের বোনকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তাই হয়েছে। হঠাৎ পেছন থেকে শুনলাম, আরে ভাইয়া দাঁড়ান। আমি বললাম, আরে ছোট বোন যে, ভালো আছো নাকি? ওর সাথে কয়েকটা মেয়ে আছে, মনে হয় ওর বান্ধবী। ফাহিমের বোন বলল, ভাইয়া আপনি আমাকে না দেখার ভান করে চলে যাচ্ছিলেন কেন? আমি বললাম, কই, আমি তো তোমাকে দেখতেই পাই নাই, আর দেখলে কি দাঁড়াতাম না? ফাহিমের বোন বলল, থাক থাক, আর মিথ্যা বলতে হবে না, এখন তো আমরা পর হয়ে গেছি। আমি বললাম, আরে না, কি যে বলো তুমি। আচ্ছা এখন বলো তুমি কেমন আছো? ফাহিমের বোন বলল, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনার খবর কি? আমি বললাম, এই তো কোনো রকম। ফাহিমের বোন বলল, আপনার মতো নিচু মানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে, তবে সম্মানের খাতিরে ভাইয়া বলি শুধু। আমি বললাম, কি সব বলছো তুমি এদের সামনে, মাথা খারাপ হয়েছে? আর আমি নিচু মানে? ফাহিমের বোন বলল, যে নিজের বোনকে ধর্ষণ করতে পারে সে আবার সম্মানী ব্যক্তি কিভাবে হয়? ওর এক বান্ধবী বলল, ওর বোনকে ধর্ষণ করেছে, ছি, ওর সাথে তো কথা বলাই উচিত না, ওকে তো। আমি বললাম, কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফাহিমের বোন বলল, আপনি আসলে একটা বাজে লোক। আমার ভাইয়া আপনার বোনকে বাঁচাতে চেয়েছিল, আর ভাইয়াকে আপনি বেঁধে রেখে আপনার বোনকে আপনি ধর্ষণ করেছেন। ভাইয়া এসব বলে দিবে দেখে ওকে আপনি বন্দি করে যে শাস্তি দিয়েছেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। আমার শরীর রাগে কাঁপছে, তবে ওকে কিছু করা যাবে না, এটা পাবলিক প্লেস, সবাই তাকিয়ে দেখছে। তাই রাগকে কন্ট্রোল করে বললাম, তোমার ভাইয়ের মতো মানুষের জন্য আজকে এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে, আর আমাকে জঘন্য বলছো তাই না? তোমার ভাইকে বলিও যদি এক বাপের ঘরের জন্ম হয়ে থাকে সত্যি কথা বলতে, আর তোমার ভাই যে আমার হাত থেকে বেঁচে যাবে এটা কখনো ভাবিও না। ফাহিমের বোন বলল, তোর মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয় শালা লুচ্চা? আবার আমার ভাইকে নিয়ে কথা বলিস, তোর তো সাহস কম না? হঠাৎ কোথায় থেকে মাহি ওর বান্ধবীদের নিয়ে আসলো, হাতে হকি স্টিকও আছে ওদের। মাহি বলল, কি করবি তুই আমার ভাইয়ের? আমি বললাম, আরে মাহি তুই এখানে কখন এলি? মাহি বলল, আমি দূর থেকে দেখেই চলে এসেছি। ফাহিমের বোন বলল, বাবা, ভাই বোনের তো ভালোই মিল আছে, এরপরেও হয় নাকি এক ছাদের নিচে? হাত থেকে ব্যাগটা ফেলে রাগে ফাহিমের বোনকে একটা লাথি মারলাম, সাথে সাথে 3-4 হাত দূরে গিয়ে পড়ল। আমি বললাম, মুখ সামলে কথা বলবি, না হলে এখানে টুকরো টুকরো করে রেখে দিব। পেটে হাত দিয়ে ওর বান্ধবীদের সাহায্যে উঠে আমাকে বলল, তোকে আমি দেখে নিব, তুই আমার বাবাকে চিনিস না। মাহি বলল, কাঁচামরিচ যেভাবে চিবিয়ে খায় না ওভাবে তোকে খেয়ে ফেলবো, তুই আমাকে চিনিস না। ফাহিমের বোন বলল, তোকে তো আমি ছাড়বো না। মাহি বলল, আরে যা যা, তোর মতো 8-10টা মেয়ে আমার কিছু করতে পারবে না। ফাহিমের বোন বলল, মনে রাখিস, এক মেঘে আকাশ ঢাকা পড়ে না, আরো কত সময় আছে? আমি বললাম, এই সময় গিয়ে তোর ভাইয়ের কাছে দেখা, তাহলে ঠিক হবে। আর তুই আমাকে কি সময় দেখাবি, যেখানে আমি নিজেই সময় মেনটেন করে চলি? ফাহিমের বোন বলল, তুই আমার পেটের মাঝে লাথি দিলি, কাজটা একদম ঠিক করিস নাই, সকালে উঠে দেখিস তোর এই পা থাকে নাকি। মাহি বলল, কি করবি তুই? আচ্ছা যা, আমরাও দেখতে চাই তুই কি করতে পারিস। ওরা চলে যাচ্ছে, তবে ওকে লাথিটা একটু জোরেই মেরেছি, লাথি মারায় ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। মাহি বলল, ভাইয়া আমি সত্যি খুব খুশি, এই প্রথমবারের মতো আমি তোর রাগ দেখতে পাচ্ছি, আম্মু দেখতে পারলে আজকে অনেক খুশি হতো জানিস। আমি বললাম, প্লিজ মাহি, আম্মুকে কিছু বলিস না, আর আজকে হঠাৎ করে আমার কেন এমন হলো বুঝলাম না। মাহি বলল, আচ্ছা আম্মুকে বলবো না, এই তোরা মিতুকে ফোন লাগা, ওর বান্ধবীদের উদ্দেশ্য করে বলল। আমি বললাম, দেখ যা হয়েছে ভুলে যা, আমিও ঝগড়া করতে চাই না, কিন্তু ও যে কথা বলল হঠাৎ রাগ উঠে গেছে। মাহি বলল, না ভাইয়া, ও যে একটা কিছু করবে সেটা আমিও ওকে দেখে বুঝতে পেরেছি, ওরা একই সাপের ছেলে মেয়ে, ছোবল তো দিবেই। আমি বললাম, ধুর, আজকে আর কলেজে যাব না, মুডটাই নষ্ট হয়ে গেল। মাহি বলল, আরে ভাইয়া যাবি না কেন, তুই এত কিছু চিন্তা করিস না, আমি সব সামলে নিব। আমি বললাম, আচ্ছা তাহলে এখন বাসায় যা, আর বাহিরে ঘোরাঘুরি করিস না। মাহি বলল, আচ্ছা ভাইয়া। মাহি চলে যাওয়ার পর আবার হেঁটে হেঁটে কলেজে যেতে লাগলাম, আর চিন্তা করছি মাহিকে খারাপ পথে আর যেতে দেওয়া যাবে না, খুব শীঘ্রই ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কলেজে যাওয়ার পর সবাই আমার দিকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো রকম একটা ক্লাস শেষ করলাম, কিন্তু সবাইকে বের করে দিয়ে ম্যাম আমার কাছে আসলো। উনি আমাকে খুব ভালো করেই জানে এবং খুব আদর করে, তিনি আমার আম্মুর সাথে একটু পরিচিত। ম্যাম বলল, রনি এতদিন কোথায় ছিলে তুমি, কলেজে আসো নাই যে এতদিন? আমি বললাম, একটু পারিবারিক সমস্যায় ছিলাম ম্যাম। ম্যাম বলল, অনেকেই এই কলেজে তোমার নামে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না, আমি জানি তুমি কতটা ভালো মানুষ, এখন আমার কাছে সত্যি বিষয়টা বলো। আমি বললাম, এটা খুব লজ্জাজনক বিষয় ম্যাম, মনে হলে মরে যেতে ইচ্ছা করে। ম্যাম বলল, কি হয়েছে বলো তো?
আমি বললাম আসলে ম্যাম। এরপরে ম্যামকে সব বললাম ফাহিমের বিষয়ে। ম্যাম বলল, শুনো রনি, এতটা ভালো হয়ে এই পৃথিবীতে বসবাস করা যায় না। আমি জানি তুমি কতটা ভালো মানুষ, তবে কখনোই মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই। যাই হোক, তুমি এখন ওকে কি এমনিই ছেড়ে দিবে? আমি বললাম, আপনি জানেন তো আমার আম্মু কতটা রাগী। ম্যাম বলল, বুঝে গেছি, আর বলতে হবে না। একদিন সময় করে আমার বাড়িতে এসো। আমি বললাম, জি ম্যাম, অবশ্যই। আর আপনিও একদিন আমাদের বাড়িতে যাবেন। ম্যাম বলল, যাব যাব, যখন তোমার বিয়ে হবে তখন যাব। আমি বললাম, আরে ম্যাম, কি যে বলেন না আপনি। ম্যাম বললেন, এখন বাড়িতে চলে যাও, না হলে অনেকেই তোমাকে উল্টাপাল্টা কথা বলে খেপাবে। আমি বললাম, এসব কথা কলেজে কে ছড়িয়ে দিল ম্যাম? ম্যাম বলল, কে আর? ফাহিমের বোন। ওকে আমি খুব ভালো মনে করতাম। আমি বললাম, ওর আর কি দোষ? ফাহিম ওকে উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছে, আর আজকে ওর পেটের মাঝে রাগে একটা লাথি মেরে দিয়েছি। ম্যাম বলল, কি? আমি বললাম, তো কি করব ম্যাম? আমার বোনের নামে উল্টাপাল্টা বলে। রাগেরও তো একটা সীমা থাকে, বলেন। ম্যাম ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, নাও, এটা খেয়ে মাথা ঠান্ডা করো। আমি বললাম, আমি কি এখনো বাচ্চা? আমি বললাম, ম্যাম, আমি কি এখনো বাচ্চা যে এসব খাবো? ম্যাম বলল, তুমি এখনো আমার কাছে বাচ্চা, বুঝলা? আমি ম্যামের হাত থেকে চকলেটটা নিয়ে ম্যামকে বললাম, ম্যাম, আমি কি আপনার কপালে একটা চুমু দিতে পারি? ম্যাম একটা হাসি দিয়ে কপালটা বাড়িয়ে দিল। আমি একটা চুমু দিয়ে বললাম, ম্যাম, আপনি সত্যি অনেক ভালো। ম্যাম বললেন, তোমার মার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। উনি সব সময় আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করে। আচ্ছা, আমি যাই, অন্য ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি বললাম, আমার জন্য দোয়া করবেন ম্যাম। ম্যাম বলল, অবশ্যই বাবা, তোমাকে বলতে হবে না। ম্যাম চলে যাওয়ার পর আমিও বাসায় চলে গেলাম। সত্যি উনি আমাকে খুব ভালোবাসে, তবে কলেজে শুধু ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক। শুনেছি ওনার নাকি একটা ছেলে আর একটা মেয়ে আছে। একদিন যাব সময় করে। বিকালে আম্মু বাসায় আসলো। টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু, আমার কিছু টাকার দরকার ছিল। এটা বলতেই মা, বাবা, মাহি সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আম্মু বলল, যে ছেলেকে আমি নিজে টাকা দিলেও নিতে চায় না, বলে আমার কাছে টাকা আছে, আজকে নাকি তার আবার টাকার দরকার। আমি বললাম, তোমরা আমাকে নিয়ে মজা করো, যাও, টাকা লাগবে না। মাহি বলল, আজকে হঠাৎ তোর কি হয়েছে? আমি বললাম, তুই তো জানিস আমার ফোনটা হারিয়ে গেছে, আর কিছু জরুরি প্রয়োজন আছে, তাই আমার কিছু টাকার দরকার। আম্মু একটা চেক লিখে আমার হাতে দিয়ে বলল, নে বাবা, তোর যত টাকা দরকার খরচ কর। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ আম্মু। রাতেই রেডি হয়ে বাজারে চলে গেলাম। প্রথমেই একটা ফোন নিলাম, 2টা চাইনিজ কুড়াল আর একটা পিস্তল। এগুলো এখন আমার লাগবে, কারণ শত্রু তো আর আমার অভাব নেই। সকাল বাজে তখন হয়তো 10টার মতো। বসে বসে টিভি দেখছি। হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, কি রে রনি, কেমন যাচ্ছে তোর দিনকাল, প্রিয় বন্ধু? আমি বললাম, আরে বেঈমান বন্ধু ফাহিম যে, এই তো অনেকটা ভালোই, তুই যেমন রেখেছিস। ফাহিম বলল, তোর সাথে আবার দেখা হবে, এটা আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, কিন্তু তোর মতো পশুর সাথে আমার যে দেখা করার ইচ্ছে নেই। ফাহিম বলল, ইচ্ছা নাই তো কি হয়েছে, তুই তো না এসে পারবি না এখানে। আমি বললাম, কুকুর কি আবার নতুন শিকার করেছে নাকি? আবার মনে হচ্ছে ঘুম থেকে জেগে উঠেছে। ফাহিম বলল, বলতে পারিস সেরকম কিছু, তবে আজকে যে তোর জন্য বড় একটা তুফান হবে, এটা তুই নিশ্চিত থাক। আমি বললাম, তোর কথা শোনার মতো আমার কাছে সময় নাই, কি জন্য ফোন করেছিস তাই বল। ফাহিম বলল, আরে আরে, এত অস্থির হলে হবে? সেই তোর বোনকে খেয়ে মনে হচ্ছিল যেন তোদের কাছে বন্দী হয়ে গেছি, আজকে আবার নতুন করে সবকিছু সাজিয়ে নিব। আমি বললাম, তোরে যদি হাতের কাছে পেতাম তাহলে সত্যি সত্যি খুন করতাম। ফাহিম বলল, সেই রাগ তো তোর নেই, তোর সামনে যদি তোর মাকেও। আমি সাথে সাথে বললাম, কুত্তার বাচ্চা, আর একটা কথা বললে তোর শরীর থেকে মাথা কেটে আলাদা করে দিব। ফাহিম বলল, তোর কথা শুনে খুব হাসি পেল, এগুলো শুধু তোর মুখেই ভালো মানায়, তবে বাস্তবে সেটা আমি করিয়ে দেখাবো। একটা ঠিকানা মেসেজ করছি, যত দ্রুত সম্ভব চলে আয়। আমি বললাম, তোর কথা শোনার মতো আমার কাছে সময় নাই, তুই আমার সামনে পড়বি না কোনোদিন, না হলে সত্যি সত্যি তোকে মেরে ফেলবো। ওপাশ থেকে কেউ বলল, ভাইয়া ফোনটা আমার কাছে দে তো, মনে হয় ফাহিমের বোনও আছে ওর সামনে। ফাহিমের বোন বলল, কি রে, আমাকে লাথি দিয়ে তুই বেঁচে যাবি ভাবলি কি করে? সময় থাকতে চলে আয়। আমি বললাম, ভাই বোন তো দেখি একই, ওই যে বলে না, কুকুরের বাচ্চা তো কুকুরই হয়, তোদের অবস্থা সেই রকম। ফাহিমের বোন বলল, আজকাল তুই অনেক কথা শিখে ফেলেছিস, যদি তোর বোন আর চাচাতো বোনকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি আমাদের দেওয়া ঠিকানায় চলে আয়। বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, অনেক বড় ভুল করেছিস তোরা ওদের আটকিয়ে। ফাহিমের বোন বলল, তোর বকবক শোনার ইচ্ছা নেই আমার, তাড়াতাড়ি চলে আয়, না হলে ভাইয়া কিন্তু শার্ট খুলে রেডি আছে। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। আমার পুরো শরীর জ্বলছে। সেই দিন
সেদিনের মতো ভুল আর করা যাবে না। বিছানার নিচ থেকে শুধু একটা চাইনিজ কুড়াল নিলাম। ফাহিমের দেওয়া ঠিকানায় 10 মিনিটের মধ্যেই চলে গেলাম। ভেতরে ঢুকতেই ফাহিমের বোন লাঠি দিয়ে পায়ে একটা আঘাত করলো। ফাহিমের বোন বলল, আজকে তুই এই পা নিয়ে আর বাড়ি পর্যন্ত যেতে পারবি না। আমি বললাম, সেটা তো সময় বলে দিবে, এখন বল ওরা কোথায়। ফাহিমের বোন বলল, এত পাগল হলি কেন? ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে, যা ভেতরে গিয়ে দেখ, আর আমি তোর হিসাব পরে করব। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম, দেখি আমার বোনকে চেয়ারে বেঁধে রেখেছে আর মিতুকে বিছানায় বেঁধে রেখেছে। ফাহিম বলল, এত তাড়াতাড়ি চলে আসবি আমি ভাবতেও পারি নাই। যাক, তুই বহুত চালু আসত। আমি বললাম, এদের ছেড়ে দে যদি তোর ভালো চাস। ফাহিম বলল, চিন্তা করিস না, আজকে তোর হাত পা আর বেঁধে রাখবো না। যদি তুই আমার সাথে পার্টিতে অংশগ্রহণ করতে চাস আমি না করব না, সুবর্ণ একটা সুযোগ তোর জন্য। আমি বললাম, ওকে ছেড়ে দে ফাহিম, আমি নতুন করে তোর সাথে ঝগড়া করতে চাই না। ফাহিম বলল, তোর বোনকেই যেখানে ছাড়ি নাই ওকে ছাড়বো সেটার তো প্রশ্নই আসে না, ওর নাকি খুব তেজ, আজকে সব মিটিয়ে দিব। আমি বললাম, আম্মুর দেওয়া শাস্তি দেখি খুব সহজেই ভুলে গেলি। ফাহিম বলল, এখন উনি আমার কিছুই করতে পারবে না, সব নিয়ে এখন মাঠে নেমেছি, এখন শুধু আমি খেলা খেলবো। তোরা দুই ভাই বোন তাকিয়ে তাকিয়ে দেখ। ফাহিম শার্ট খুলতে খুলতে বলল, কি রে, আমাকে আটকাবি না? মিতু আর মাহির মুখে টেপ দিয়ে আটকানো, তাই ওরা কথা বলতে পারছে না। আমি বললাম, শেষবারের মতো তোকে একটা সুযোগ দিলাম, চিন্তা করে দেখ, তোর মতোই হিংস্র প্রাণী কিন্তু আমিও হয়ে যেতে পারি হঠাৎ করে। ফাহিম বলল, তোর কথা শোনার ইচ্ছা নাই আমার, তবে তোর কথা শুনে ভালোই মজা পেলাম। আমার মতো হিংস্র প্রাণী হতে গেলে দম লাগে, যেটা তোর নেই। আমি বললাম, শেষ একটা কথা রাখ, আমি একটু তোর সাথে আলাদা করে কথা বলতে চাই, ওই রুমে চল। ফাহিম বলল, ভাগ নিতে চাস বুঝি? ওদের সামনে এই কথা বলতে লজ্জা হচ্ছে, তুই তো আমার আগের বোকা বন্ধু। আচ্ছা চল, তোর কথা ফেলা যাবে না। ফাহিমকে নিয়ে অন্য রুমে গেলাম। আমি বললাম, তোর বোন কই? ওকে তো দেখতে পারতেছি না। ফাহিম বলল, কেন রে, তোর তো নজর ভালো লাগছে না, বাঁচতে চাইলে আর এই কথা বলবি না। আমি বললাম, তোর বোন বোন হয়, আর আমার বোন তাহলে আমার কি হয়? বলে একটা সিগারেট ধরিয়ে টান দিলাম। ফাহিম আমাকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহিমের মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কি দেখিস অমন করে? ফাহিম বলল, তোর তো সাহস কম না, আমার মুখে ধোঁয়া ছাড়িস। পেছন থেকে কুড়ালটা নিয়ে ফাহিমের হাতে বসালাম। চাইনিজ কুড়াল কতটা ধারালো তা তো আপনারা জানেন। সাথে সাথেই হাতটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। ফাহিমের চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। আমি বললাম, সাহসের কি দেখলি? এই বলে অন্য হাতেও বসিয়ে দিলাম। এখন আর ফাহিম কোনো কথা বলছে না, ও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমি বললাম, যখন একটা মেয়েকে ধর্ষণ করিস তখন তার অবস্থা কেমন হয় জানিস? তোর মতোই ছটফট করে বাঁচার জন্য। একটা মেয়ে পুরুষের শক্তির কাছে হার মেনে পঙ্গুর মতো হয়ে যায়, ঠিক তোর মতোই। আম্মু তোকে যে সাজা দিয়েছে তাতে তুই বেঁচে গেছিস, কিন্তু যে অবস্থা আমি আজকে তোর করলাম না, একজন কাপুরুষ পঙ্গু মানুষের মতো বেঁচে থাকবি। ফাহিম বলল, তোরে তো আমি। কুড়ালটা মুখের কাছে নিয়ে বললাম, যদি বেশি কিছু বলিস এই মুখটাও থাকবে না। আর তোর এই অবস্থা কে করলো? যদি বাহিরে কাউকে বলিস আর বাঁচতে পারবি না, একদম জায়গায় মেরে দিব। পরে থাকা একটা কাগজ দিয়ে ওর দুইটা হাত নিয়ে ওর শরীরে পেঁচিয়ে দিলাম, আর সাদা কাগজে সুন্দর করে লিখলাম 24-13 ধর্ষণের একটু শাস্তি দিলাম। আমি বললাম, সাবধান, মুখ কখনো খুলবি না, মনে থাকবে? আমি আবার আগের রুমে চলে গেলাম। মাহির হাত পায়ের বাঁধনগুলো খুলতে খুলতে বললাম, মাহি ওখানে? এইটুকু বলেই হুদাই অজ্ঞান হবার ভাব ধরলাম, যাতে ওরা আমাকে সন্দেহ করতে না পারে। মাহি বলল, ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া কথা বল, আমি শুয়ে শুয়ে সব শুনছি। মাহি গিয়ে মিতুকে মুক্ত করে দিল। মাহি বলল, দেখ না মিতু, ভাইয়ার কি হয়েছে? ওর রুম থেকে এসেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মিতু বলল, কিন্তু ফাহিমকে তো আর দেখতে পারতেছি না, ওই রুমে চল তো। একটু পর মিতু এসে বলল, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে আমরা বিপদে পড়ে যাব। মাহি বলল, কিন্তু ওর হাত এভাবে কে কাটলো? মিতু বলল, এসব কথা পরে হবে, আগে তোর ভাইকে ধরে গাড়িতে তোল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। আমাকে ধরে ওরা গাড়িতে তুলল। মাহি বলল, দেখ ভাইয়ার কিছু হবে না তো আবার? আমার কেমন জানি ভয় লাগছে। মিতু বলল, এত কিছু হবে না, মাত্র অজ্ঞান হয়েছে কিছু সময় ধরে, এখন আমরা আর বিপদে পড়ব না, না হলে তোর মা প্রশ্ন করতে করতে শেষ করে দিত। মাহি বলল, ভাইয়ার দিকে তাকিয়ে দেখ, কি নিষ্পাপ চেহারা, যে কিনা মানুষের সাথে সবসময় নিচু গলায় কথা বলে, সে কিভাবে এই কাজটা করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মিতু বলল, আমারও একই কথা, তাহলে কি ওর বোন ওকে? মাহি বলল, যাই বলিস না কেন, ভাইয়ের প্রতি বোনের দরদ সবসময় থাকবে, যদিও সে অপরাধী হয়। মিতু বলল, তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার মাথায় আসছে না ওকে কে বা কারা এমন অবস্থা করলো। মাহি বলল, পাশে দেখ বোতলে পানি আছে, ভাইয়ার মুখে পানি মার। আমার মুখে পানি পড়তে আমি অযথা আশেপাশে তাকিয়ে
তাকিয়ে দেখতে লাগলাম। আমি বললাম আমি এখন কোথায়? মিতু বলল চিন্তা করা লাগবে না, আমরা তোকে নিয়ে আসছি। আমি একটু ভয়ের ভাব ধরলাম। মাহি বলল আচ্ছা ভাইয়া বলতো, তুই যাওয়ার পর ফাহিমের কি হয়েছিল? আমি বললাম আমি যখন ওর কাছে যাই তখন ফাহিমের বোন আমাকে ডেকে ভেতরে নিয়ে যায় আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি তোদের কারণে চুপচাপ সব সহ্য করতে লাগলাম, কিন্তু হঠাৎ একটা চিৎকার শুনে বের হয়ে দেখি ফাহিমের এই অবস্থা। ওর বোন তো এই অবস্থা দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। যদি ওরও একই অবস্থা করে? মিতু বলল তাহলে এই আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কে হতে পারে? মাহি বলল একটা সংখ্যা খেয়াল করেছিস? 24-13। এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? আমি বললাম হয়তোবা এটা ওর একটা নাম, আমার মনে হয় এটাই। আচ্ছা আমরা এসব কেন অযথা চিন্তা করছি? বাদ দে, যা হয়েছে ভালোই হয়েছে। ও তো ওর শাস্তি পেয়েছে, এটার দরকার ছিল। মাহি বলল কিন্তু? আমি বললাম ধুর বাদ দে তো। আমরা সবাই বাসায় চলে গেলাম। পেছন থেকে কুড়ালটা বের করতেই দেখি রক্ত মাখামাখি হয়ে আছে। তাড়াতাড়ি পরিষ্কার করে আগের জায়গায় রেখে দিলাম আর আমি গোসল করে নিলাম যাতে কেউ সন্দেহ করতে না পারে। রাতে টিভিতে ফাহিমকে কে মারলো তারই নিউজ দিল। আমি বললাম আম্মু এসব কে করলো, কিছু বলতে পারো? আম্মু বলল যে করেছে ভালোই করেছে, আমাকে এর দায়িত্ব নিতে বলেছিল। আমি বলেছি আমি এখন অসুস্থ, তাই একদিন ছুটি নিলাম। আমি বললাম ভালো করেছো আম্মু। মাহি, এই মাহি। মাহি বলল কি হয়েছে ভাইয়া? আমি বললাম শোন, আমি একটা কথা বলি। আমার ছোটবেলার এক বন্ধু, ছেলেটা খুব ভালো। আগামী শুক্রবারে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে তোকে দেখতে। আজকের ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়েছি, বিশেষ করে মাহিকে নিয়ে। তাই আমি আর আমার বোনকে বিপদে ফেলতে চাই না। মাহি বলল ভাইয়া তুই কি পাগল হলি? আমি কতবার তোকে বলেছি আমি এসব বিয়ে টিয়ে কিছুই করব না, আর আমাকে এসব কথা বলিস না। আমি বললাম আম্মু দেখো তোমার মেয়ে কি বলে। আম্মু বলল নিজের মত নিজেকে নিতে দে, আমি তোদের এত জোর দিব না কখনোই। আমি বললাম মাহি আমি যা বলেছি তাই হবে, আমি চাই না তুই খারাপ পথে চলে যা। মাহি বলল আমি বলেছি তো আমি বিয়ে করব না, আর আমার সবকিছু শেষ হয়ে গেছে, তাই আমি কাউকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। আমি বললাম তোর বয়সই বা কত হয়েছে? মাহি বলল আমি বলেছি তো আমি এসবের ধারে কাছেও যেতে চাই না। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম আমি একবার যা বলেছি তাই হবে, এখানে বাড়তি কোনো কথা তোর কাছ থেকে আমি শুনতে চেয়েছি? মাহি মন খারাপ করে রুমে চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল কেন মেয়েটাকে এত জোর করছিস? এসব বাদ দে, ওকে ওর মতোই চলতে দে। বাবা বলল হুম রনি, আমিও চাই ওকে বিয়ে দিতে, ও দিনে দিনে অন্য পথে চলে যাচ্ছে। আম্মু বলল দেখো আমি ওর মা, ওর মনের কথা বুঝি, তুই বলে দেখ যদি রাজি হয়। আমি বললাম বুঝলাম, তাই বলে তুমি কিছু বলবা না? আমি মাহির রুমে গিয়ে দেখি ও বালিশ মুখে গুজে কান্না করছে। সত্যি ওকে আমি কোনোদিন বকা দেই নাই। আচ্ছা আজকে আমার কি হয়েছে হঠাৎ করে? আমি মাহির হাতটা ধরতেই মাহি বলল তুই আমাকে ছুবি না, যা তুই এখান থেকে। আমি বললাম দেখ মাহি, আমি তোর একমাত্র ভাই, আমারও তো অন্যদের মতো মামা ডাক শুনতে ইচ্ছে হয়। এটা বলতেই মাহি লজ্জা পেল বুঝতে পারছি। ও কান্না বন্ধ করে বলল এই তুই এখান থেকে চলে যা। আমি বললাম আমি তোকে সুখে দেখতে চাই, অন্যদের মতোই তুইও সুখে শান্তিতে সংসার কর, আমি শুধু এইটুকুই দেখতে চাই। আমি কি এই স্বপ্নটাও দেখতে পারি না বল? মাহি কান্না করতে করতে বলল ভাইয়া সুখের স্বপ্ন তো আমিও দেখি, কিন্তু আমার যে সবকিছু শেষ হয়ে গেছে। আমি বললাম এসব ভুলে যা, আর ছেলে খুব ভালো, আমি সব বুঝিয়ে নিব, এটা আমি তোর মাথা ছুঁয়ে বলছি। সারা জীবন এই বিষয় নিয়ে তোর সাথে ও কোনো কথাই বলবে না, আমাকে তুই বিশ্বাস করতে পারিস। মাহি বলল সত্যি তো? আমি বললাম 3 সত্যি, তুই শুধু একটু রাজি হয়ে যা। মাহি বলল আচ্ছা যা আসতে বল, আগে দেখি। আমি বললাম এই তো আমার লক্ষ্মী বোন। মাহি বলল কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয়? আমি বললাম 100তে 100 তোর পছন্দ হবে, তুই চিন্তা করিস না, এখন বাহিরে চল, মা বাবা তোর জন্য অপেক্ষা করছে। মাহি বলল আমি পারবো না, তুই গিয়ে তাদের বল। আমি বললাম আচ্ছা। বাহিরে গিয়ে দেখি আম্মুর মুখে কেমন জানি একটা টেনশনের ছাপ দেখা যাচ্ছে। আমি বললাম কি হয়েছে আম্মু? আম্মু বলল তেমন কিছু না। আমি বললাম আচ্ছা শোনো, মাহি বিয়ে করতে রাজি আছে। আম্মু বলল সত্যি? আমি বললাম তাহলে আমি কি আর তোমাকে মিথ্যে বলছি? আম্মু বলল যাক তাহলে একটা টেনশন দূর হলো, মেয়েটাকে কিছু বলতেও পারি না। আমি বললাম তা বলবে কেন, আদরের মেয়ে তোমার। বাবা বলল আচ্ছা আমি যাই, আমার একটু কাজ আছে, এই বলে বাবা চলে গেল। আম্মু বলল রনি শোন। আমি বললাম বলো। আম্মু বলল আগামীকাল থেকে তোর জয়েন। আমি বললাম এত তাড়াতাড়ি কিভাবে কি করলা? আম্মু বলল কি মনে হয় তোর আম্মুকে? পুলিশ হলে কি হবে?
হবে, সব রকম পাওয়ার আছে আমার কাছে। আমি বললাম দেখে তো এমন মনে হয় না। আম্মু বলল মজা করিস আমার সাথে। আমি বললাম কই মজা করলাম আম্মু, আচ্ছা বাদ দাও, এখন ঘুমাতে হবে, গুড নাইট। আম্মু বলল হুম যা, আর সকাল থেকেই তোর জয়েন। আমি বললাম আম্মু আমি বলি কি মাহিকে ছেলে দেখে যাওয়ার পর জয়েন করলে হয় না? আম্মু বলল আচ্ছা যা, সমস্যা নেই। আর আমি কালকে এমনিই ছুটি নিয়েছি। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। মাহিকে দেখে পছন্দ করে গেছে, সামনে মাসে ওর বিয়ে। যাক, একটা টেনশন তো মুক্ত হলো। রাতে রুমে বসে আছি, হঠাৎ মাহি এসে বলল ভাইয়া। আমি বললাম হুম বল। মাহি বলল কি করিস? আমি বললাম এই তো বসে আছি, কিছু বলবি? মাহি বলল না মানে ওর। আমি বললাম আর বলতে হবে না, নাম্বার লাগবে তাই তো, বস আমার পাশে। মাহি আমার পাশে বসতে বসতে বলল তুই বুঝলি কিভাবে নাম্বার লাগবে? আমি বললাম তোর মুখ দেখে সব বুঝি। আর শোন, জীবনটা তোর, এজন্য ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোর আছে। এখন সত্যি করে বলতো তুই এই বিয়েতে রাজি নাকি? আমি তো আবার কোনোভাবে তোর সাথে জোর করছি না। মাহি বলল ভাইয়া মাইর খাবি এখন, সত্যি ওকে আমার পছন্দ হয়েছে। আর ও আমার ব্যাপারে কিছু জানে? আমি বললাম ও তোকে বিয়ের পরে গ্রামে নিয়ে যাবে, ওখানে ওর একটা ব্যবসা আছে, তাই এত কিছুর প্রয়োজন মনে করি নাই আমি। যদি সমস্যা হয় পরে আমি দেখে নিব। মাহি বলল সত্যি তো ভাইয়া? আমি বললাম বলেছি তো সমস্যা হবে না, আর ও আমার ছোটবেলার বন্ধু, তুই চিন্তা করিস না। আর তোর নাম্বার ওর কাছেই আছে, সময় করে ও নিজেই তোকে কল দিবে দেখিস। মাহি বলল আচ্ছা তাহলে আমি যাই, তুই ঘুমা কেমন? আমি বললাম হুম যা। মাহি চলে গেল। সকালে টেবিলে যেতেই দেখি আম্মু নাস্তা দিচ্ছে। আমি বললাম কি ব্যাপার আম্মু, মাহি কই? ও তো প্রতিদিন নাস্তা তৈরি করত, কিন্তু আজকে কই? আম্মু বলল কি জানি বাবা, এখনো ঘুম থেকে ওঠে নাই, ওর রুম থেকে রাতে কথা বলার আওয়াজ শোনা গেছে। আমি বললাম বুঝে গেছি, আর বলতে হবে না, তোমার মেয়ে ওর হবু বরের সাথে কথা বলে সময় পার করছে সারা রাত, এজন্য এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। আম্মু একটা হাসি দিয়ে বলল তাহলে ঠিক আছে, সমস্যা নেই। 2 দিন পর আমি রেডি হয়ে আম্মুর গাড়িতে বসলাম। আজকে আমি পুলিশ হিসেবে জয়েন করব। ভেতরে ভেতরে একটু একটু খুশি লাগছে। আম্মু গাড়ি চালাতে চালাতে বলল তো মিস্টার রনি, আপনার ভেতরে ফিলিংসটা কেমন? আমি বললাম আম্মু যেখানে আমি বাহিনীর চাকরি ছেড়ে চলে এসেছি, সেখানে আবার কিসের ফিলিংস? আম্মু বলল এত কষ্ট করে এই চাকরি আমি তোর জন্য জোগাড় করেছি, যদি উল্টাপাল্টা কাজ করিস না থানায় ঝুলিয়ে রাখবো। আমি বললাম সে তো পরে দেখা যাবে। আম্মু বলল এখন গাড়ি থেকে নেমে হেঁটে যা, এই একটু সামনেই থানা। আমি বললাম কি, আমি হেঁটে যাব কেন? তুমি তাহলে কি করবে? আম্মু বলল আমি এই থানার ওসি, আমার একটা মান সম্মান আছে না, কনস্টেবলরা দেখলে কি বলবে? ওখানে তুই একজন সাধারণ পুলিশ হয়ে কাজ করবি, সাবধান, ভুলেও আমাকে আম্মু ডাকবি না। আমি বললাম তাহলে কি ডাকবো? আম্মু বলল ম্যাম বলে ডাকবি, সবাই যেটা বলে ডাকে। আমি বললাম বাহ, আম্মু থেকে এখন ম্যাডাম ডাকা লাগবে, সুন্দর তো। আম্মু বলল এটা তো আর বাড়ি না যে আম্মু বলবি, মনে রাখবি এটা থানা, তাই আমি যা বলেছি তাই ডাকবি। আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম তাহলে এখন এটাও বলো আমি তোমাকে আন্টি বলে ডাকি। আম্মু বলল ডান্ডা দিয়ে যখন ঠান্ডা করব তখন আর এই কথা মুখে আসবে না, আমি যা বলেছি তাই শোন, মনে থাকে যেন। এই বলে আম্মু চলে গেল। আমি হেঁটে হেঁটে থানায় যেতেই একটা মেয়ে এসে বলল আপনি কি রনি? আমি বললাম কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? মেয়েটা বলল এই যে রোমিও, এটা থানা, এত প্রশ্ন এখানে চলে না, চলেন ম্যাম আপনাকে ডাকছে। আমি মনে মনে ভাবছি কোথায় এসে ফেসে গেলাম, এজন্যই আমি এসব চাকরি করতে চাই না। ওর কথা মানো, ওর কথা শুনো, এসব শুনতে শুনতে আমি হাঁপিয়ে যাই। আম্মুর সামনে যেতেই বলল এই ছেলে তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম কি? আম্মু বলল আমি বলেছি তোমার নাম কি, আর তোমার কি আজকে জয়েন হবার কথা? আমি মন খারাপ করে বললাম জি ম্যাম, আমার নাম রনি, আর আজকে আমার জয়েন হবার কথা। আম্মু বলল আচ্ছা মনোযোগ দিয়ে কাজ করবে, এই ওকে ওই জায়গায় নিয়ে যাও, একটা মার্ডার কেস আছে। আমি বললাম কি মার্ডার? পাশে থাকা মেয়েটা আমাকে বলল চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন কোনো রকম ডিউটি শেষ করে বাড়িতে গেলাম। রাতে রাগে দুঃখে বাবাকে বললাম বাবা আমি আর এই চাকরি করব না, মাহি কোথাও যাবে হয়তো। আর হঠাৎ মাহি আমার কথা শুনে দাঁড়িয়ে গেল, প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল কেন ভাইয়া কি হয়েছে? আমি বললাম আম্মুকে জিজ্ঞেস কর কি হয়েছে। আম্মু মুখ টিপে হাসছেন। বাবা বলল কি হয়েছে রনি, কোনো সমস্যা? আমি বললাম আম্মুকে ওখানে ম্যাম বলতে হয়, যাকে সারা জীবন আম্মু ডেকেছি তাকে ম্যাম কিভাবে ডাকি? আম্মু বলল চেষ্টা করলে সব সম্ভব, ওকে বলে দাও অফিসের সব নিয়ম
নিয়ম মেনে কাজ করতে হবে। আমি বললাম আমিও একদিন বড় কিছু হব, তখন তুমিও আমাকে স্যার ডাকবে, দেখে নিও। আম্মু বলল আচ্ছা সেটা তো সময়ে দেখা যাবে। মাহি বলল তুই এখন আম্মুর সাথে ঝগড়া করবি নাকি? আমি বললাম তোরা সবাই আমার পেছনে লেগেছিস তাই না, আমিও দেখে নিব। বাবা বলল ও মা, আমরা আবার কি করলাম? আমি বললাম আমার সাথে কেউ কথা বলবে না, কেউ আমার কষ্ট বুঝতে চায় না। রাগে দুঃখে রুমে চলে গেলাম। সকালে রেডি হতেই আম্মু আমাকে ডাকতে শুরু করলো, এই তোর হয়েছে, তাড়াতাড়ি আয়, সময় তো আর নেই। আমি বললাম আম্মু তুমি চলে যাও, আমি ফোনটা খুঁজে পাচ্ছি না, কোথায় জানি রেখেছি মনে নেই। আম্মু বলল অফিসে শুধু দেরি করে যা একবার, তোকে মজা বুঝাবো। এই কথা বলতে বলতে আম্মু চলে গেল। আমি বললাম মাহি, এই মাহি। মাহি ওর রুম থেকে এসে বলল কি হয়েছে ভাইয়া, তোর তো সময় হয়ে গেছে, কখন যাবি? আমি বললাম আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটা কল দে তো আমার নাম্বারে। মাহি আমার নম্বরে কল দিতেই শুনি ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি ঢুকে ফোনটা নিয়ে যেই যাব তখন মাহি বলল কি করিস এত ফোন, খেতে গেলেও ফোন? হা। আমি বললাম আর বলিস না বোন, মান সম্মান আর থাকবে না। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। থানায় গিয়ে দেখি সব পুলিশ একসাথে বসে বসে পরামর্শ করছে। আম্মু আমাকে দেখে বলল আরে রনি সাহেব যে কালকে মাত্র জয়েন করলেন আর আজকেই দেরি করে আসলেন, বিষয় কি? বউটাও আছে নাকি আপনার? এই যে দেখেন আমার আম্মু আমার সাথেই মজা করে, তাই আমিও একটু মজা করে বললাম ম্যাম, আমার 2টা বউ আছে, ওদের সামলাতে একটু দেরি হয়ে গেছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল ওহ তাদের নাম কি? আম্মু আমার দিকে তাকিয়ে বলল তা ওদের নাম কি? এই রে এখন কি বলবো, কিছুই তো মাথায় আসছে না, কেন যে মিথ্যা বললাম। আম্মু বলল যাক সবাই মন দিয়ে শুনেন, আমাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনাকে আমাদের প্রোটেকশন দিতে হবে, তাই আমি একজন ইন্টেলিজেন্ট অফিসার সহ 5 জনকে বাছাই করেছি। এর মাঝে 4 জনই অন্য থানার, আর আমাদের থানা থেকে একজন যাবে। আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল ম্যাম সেটা কি আমি? আম্মু বলল না তুমি না, এই ছেলে এইদিকে আসো। কথাটা আমার দিকে তাকিয়ে বলল। আমি আম্মুর কাছে যেতেই আম্মু বলল তোমরা সবাই ওকে চিনো? সবাই এক বাক্যে বলল চিনি ম্যাম, আমাদের থানায় কালকে জয়েন করেছে, এর বেশি কিছু জানি না। আম্মু বলল এর বাহিরে ওর একটা পরিচয় আছে, ও আমার একমাত্র ছেলে। সবাই আম্মুর কথা শুনে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমাকে কাছে নিয়ে বলল ও আমার আদরের ছেলে, আমি এই পরিচয় কাউকে দিতে চেয়েছিলাম না, কারণ ও তোমাদের মতোই এখানে আমার কাছে সমান, তাই আমি ওকে পরিচয় করাতে চাই নাই। আমি চেয়েছিলাম ও তোমাদের মতোই হয়ে কাজ করবে। আজকে পরিচয় করানোর একটাই কারণ, আমাদের থানা থেকে আমার ছেলে যাবে, এতে কারো আপত্তি আছে? সবাই বলল না ম্যাম। আম্মু বলল এখন যে যার কাজে যেতে পারে, রনি তুই এখানে থাক। সবাই চলে যাওয়ার পর আম্মু চেয়ারে বসতে বসতে বলল আমি তোকে কেন সিলেক্ট করলাম জানিস? আমি বললাম মাত্র কালকে জয়েন করেছি, আর তুমি আজকে আমাকে বিপদে ফেলতে চাও? আম্মু বলল বাসায় চল সব বুঝিয়ে দিব। আমি বললাম মাত্র না আসলাম। আম্মু বলল কিছু হবে না চল। আম্মুর সাথে বাসায় চলে গেলাম। কাপড় চেঞ্জ করে সোফায় বসলাম। মাহি বলল কি ব্যাপার, চলে আসলা যে আম্মু? আম্মু বলল এমনেই। আর রনি শোন। আমি বললাম আম্মু বলো। আম্মু বলল এখানকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে না, যাকে তুই কালকে থেকে প্রোটেকশন দিতে যাবি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম কি আম্মু? আম্মু বলল যদি আমার বাসায় বউ হয়ে কোনো মেয়ে আসে সেটা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে আছি। মাহির মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না। আমি তবুও একটু ভয় কাটিয়ে বললাম আম্মু আমরা কই আর তিনি কই? তিনি হচ্ছে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটু চিন্তা করে দেখো, মাটিতে বসে থেকে কি আকাশে হাত দিতে চাও? আম্মু একটা হাসি দিয়ে বলল আমি যা বলি তাই করি, আর আমি আমার কাজে কখনো পিছুপা হই নাই, তোকেও হতে দিব না। বলেছি তো বলেছি, এখন তো বুঝলি আমি তোকে কেন সিলেক্ট করলাম। মাহি বলল আম্মু ভাইয়াকে মারতে চাও? শুনেছি ওনার বাবা নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। আম্মু বলল হুম। মাহি বলল ভাই তুই একা মর, আমি গেলাম। আম্মুর যে মাঝে মাঝে কি হয় বুঝি না। আম্মু বলল রনি এর একটা কারণ আছে। আমি বললাম বলো শুনি। তখন আম্মু বলতে শুরু করলো